সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা। ঘর থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য কয়েক পা এগিয়ে আবারও উল্টো দিকে আসে আকাশকে দেখার জন্য। গতকাল আকাশ তাকে জড়িয়ে ধরার একটু পরে ছেড়ে দেয়, এরপর তাকে শিমুর ঘরে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। সন্ধ্যা আকাশের কথা মেনে ঘুমাতে গিয়েছিল, কিন্তু বেচারি গতকাল রাতের কাহিনী মাথা থেকে বের করতে পারছে না। আকাশের প্রতিটা কাজগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশের বলা আস্ত কলিজা কথা মনে পড়তে শিউরে উঠল। ধীরে ধীরে পায়ের গতি কমে এসেছে, মাথা নিচু করে হাঁটছে। আকাশের ঘরের সামনে দাঁড়াতেই শক্তপোক্ত বুকে কপাল ধাক্কা খেয়ে পিছনের দিকে পড়ে যেতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে দাঁড় করায়। সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। আকাশ মৃদু হেসে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা দৃষ্টি নিচু করলে আকাশের ফর্সা লোমহীন উদাম শরীর চোখে পড়ে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ বাঁ হাতে সন্ধ্যার হাত ধরে রেখে ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, আমাকে দেখতে এসেছিলে বউ? সন্ধ্যা মাথা নিচু করে রইল, অসহায় কণ্ঠে বলে, আমি তো সুস্থ হয়ে গেছি বউ, পুরোপুরি ভীষণ ব্যথা করছে। কথাটা শুনতেই আকাশের দিকে সন্ধ্যা তাকায়। আকাশের মুখে অসহায়ত্বের ছাপ। সন্ধ্যার খারাপ লাগলো। আকাশ যে গতকাল বলল তার তেমন লাগেনি। সন্ধ্যার মুখে চিন্তার ছাপ দেখে আকাশ মনে মনে হাসলো। আসমানি নওয়ানকে দিকে আসতে দেখে সন্ধ্যা ভাবলো আকাশের মাকে বললে আকাশ হসপিটালে যাবে, সে বললে তো যায় না, এজন্য সেদিকে পা বাড়াতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে তার মায়ের দিকে চেয়ে বলে, মা আমি ঠিক আছি। আসমানি নওয়ান আকাশ আর সন্ধ্যাকে একসাথে দেখে থেমে গেলেন। তিনি দেখতে এসেছিলেন আকাশ উঠেছে কিনা। ছেলে মেয়ে দুটোকে একসাথে দেখে মৃদু হাসলেন। এরপর শিমুর ঘরে যায়। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইছে। আকাশ সন্ধ্যাকে টেনে তার ঘরের ভেতর নিয়ে যায়। সন্ধ্যা নিজের হাত ছাড়িয়ে নিতে চাইছে। আকাশ সন্ধ্যার হাত ছেড়ে ডান হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। উল্টো ঘুরেই বা হাতে দরজা ঠেলে দেয়। দৃষ্টি সন্ধ্যার দিকে। খুব ভালোই বুঝেছে সন্ধ্যা তার মাকে বিচার দিতে যাচ্ছিল। সে তো বইয়ের সেবা পাওয়ার জন্য মিথ্যা বলল, অথচ তার বোকা বউ উল্টো বুঝে বসে আছে। আকাশ বাঁ হাতের দু আঙ্গুলের সাহায্যে সন্ধ্যার কপালে একটা টোকা দেয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে। আকাশ মৃদু হেসে বলে, স্বামী অসুস্থ হলে বউদের সেবা করতে হয়, জানো না? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের কথায় মেয়েটি সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশ আবারও বলে, আজ কলেজ যাবে? সন্ধ্যা মাথা উপর নিচে নাড়িয়ে সম্মতি দেয়, কিন্তু আকাশ অসুস্থ। কথাটা মনে পড়তে আবারও দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে যাবে না। আকাশ সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে শব্দহীন হাসে। সন্ধ্যার মাথা নিচু। আকাশ বাহাত সন্ধ্যার থুতনি নিচে রেখে সন্ধ্যার মুখ সামান্য উঁচু করে মৃদুস্বরে বলে, যেতে হবে না। তুমি সকাল সকাল খালি হাতে আমাকে দেখতে এসেছো কেন? অসুস্থ মানুষকে দেখতে আসলে হাতে করে ফলমূল আনতে হয়, জানো না? সন্ধ্যা বোকা চোখে তাকায়, ভাবে এসে আকাশকে দেখতে আসলে তাকে ফলমূল আনতে হবে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায় সন্ধ্যার দিকে, মুখায়বব গম্ভীর, তবে মনে মনে হাসছে। সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশের প্যান্টের পকেটে ফোন বুঝতে পেরে সন্ধ্যা আকাশের পকেট থেকে ফোন বের করে। আকাশ দেখলো, কিছু বলল না। তার ফোনে লক নেই, এজন্য সন্ধ্যা নিজেই ফোন খুলে কিছু টাইপ করলো। এরপর আকাশের দিকে ফোন ধরলে আকাশ তাকায় ফোনের দিকে। আমার কাছে টাকা নেই, আমাকে টাকা দিন, আমি ফল কিনে আনছি। আপনি টাকা দিবেন বলে ভাববেন না ওগুলো আপনার, কারণ টাকায় কারো নাম লেখা থাকে না। লেখাটা পড়ে আকাশ ঘাড় বাঁকিয়ে একটু কেসে ওঠে। অতঃপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ফলে তো কারো নাম লেখা থাকে না। সন্ধ্যা আবারও টাইপ করে। থাকবে। তুমি কি ফলের উপর তোমার নাম লিখে দিবে? সন্ধ্যা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, তাহলে আমিও আমার টাকার উপর নাম লিখে দেব। সন্ধ্যা টাইপ করে। টাকা তো দোকানওয়ালা নিয়ে নিবে, আর আপনি ফল খাওয়ার পরেও খোসা আমার কাছে রয়ে যাবে, যার উপর স্পষ্ট আমার নাম লেখা থাকবে। আকাশ হতবাক হয়ে যায়। তার শান্তশিষ্ট ভদ্র বউয়ের মাথায় এত প্যাঁচ। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে মিটমিট করে হাসে। সন্ধ্যার হাসি আকাশের চোখে পড়ে। আকাশ দ্রুত নিজেকে সামলে বাহাতে সন্ধ্যার মাথা থেকে ওড়না ফেলে দেয়। এরপর সন্ধ্যার শক্ত খোপা খুলে দেয়। সন্ধ্যা অবাক হয় আকাশের কাণ্ডে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে তার বাহাত সন্ধ্যার ঘাড়ের পিছনে দিয়ে চুলের ভাঁজে রাখে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সূক্ষ্ম হাসলো। বাহাতের বুড়ো আঙ্গুল সন্ধ্যার কানের এপাশে এনে আলতো করে চালায়। মুখ এগিয়ে নিয়ে মৃদুস্বরে বলে, ফল খাবে না, মিষ্টি খাবো বউ। সন্ধ্যার শরীর শিরশির করছে। আকাশের কথা শুনে প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, চিন্তা নেই, এই মিষ্টি খেতে টাকা লাগে না। আকাশের কথার মর্মার্থ বুঝতে পেরে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে, অসুস্থ মানুষকে খাইয়ে দিতে হয়, তুমি খাইয়ে দিবে না? সন্ধ্যা ঢোক গিলল। আকাশ তার মুখ আরেকটু এগিয়ে আনলে সন্ধ্যা দ্রুত বাম দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। আকাশ বিরক্ত হলো, তবে সন্ধ্যার লজ্জা বুঝতে পেরে হাসলো। সন্ধ্যা দুহাতে আকাশকে ঠেলে সরাতে চাইলো, আকাশ ছাড়লো না। ডান হাতে সন্ধ্যার কোমর আরেকটু শক্ত করে ধরলো। চুলের ভাঁজে বাঁ হাত ঘাড়ের পেছনে দিয়ে সন্ধ্যার বাম গালে রেখে সন্ধ্যার মুখ নিচের দিকে ফেরায়।
সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায় আকাশের দৃষ্টি তার ঠোঁটে বুঝতে পেরে ঢোক গিলল, দৃষ্টি এলোমেলো হয়। আকাশ গলা নামিয়ে বলে, বুঝেছি, বউ আমার কিপটে, নিজে থেকে খাওয়াবে না, আমাকেই খাইতে হবে। কথাটা বলে সাথে সাথে নিজের বাসনা পূরণ করতে সন্ধ্যার ঠোঁট জোড়ায় নিজের রাজত্ব চালায়। বা হাত সন্ধ্যার গাল থেকে নামিয়ে গলায় আনে, বাম কাঁধে পড়ে থাকা ওড়না ফেলে দেয়। সন্ধ্যার বা হাতে আকাশের ফোন শক্ত করে ধরে, অসহ্য অনুভূতিতে নেতিয়ে পড়ে মেয়েটা। ডান হাত আকাশের বুকে রেখে দুর্বল হাতে আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইল। আকাশ গায়ে মাখল না। 2 মিনিটের মাথায় সন্ধ্যার হাতে আকাশের ফোন কর্কশ কণ্ঠে বেজে ওঠে। বিরক্তিতে আকাশের কপালে ভাঁজ পড়ে। সন্ধ্যা ছটফট করলে আকাশ আরও বিরক্ত হয়। ফোন বাজতে বাজতে কেটে গিয়ে আবারও নতুন করে রিং হয়। আকাশ চরম বিরক্ত হয়। তার জীবনে শান্তি নেই, বউকে কাছেই পায় না। যা একটু পায় আশেপাশে যত বেয়াদব আছে সবগুলো তার কাছে মরতে আসে। সমানে কলের শব্দে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। চোখে মুখে বিরক্তি ছাড়া পেয়ে সন্ধ্যা দ্রুত দুপা পিছিয়ে যায়। বাম কাঁধের ফেলে দেওয়া ওড়না টেনে কাঁধে তুলে নেয়, মাথা নিচু, তার একটু একটু কাঁপছে শরীর। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে, মুখে হাসি নেই, বিরক্ত সে। সন্ধ্যার উপর না যে ফোন করেছে তার উপর, ফোনের ওপাশে যে আছে তাকে বেলে আজ উল্টো করে ঝুলিয়ে রাখবে। আকাশের ফোন আবারও বেজে উঠলে সন্ধ্যা মাথা নিচু রেখে আকাশের ফোন বাড়িয়ে দেয়। হাত মৃদু কাঁপছে। আকাশ বুঝতে পারল। সন্ধ্যার হাত থেকে ফোন নিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আকাশকে সরে যেতে দেখে সন্ধ্যা স্বস্তি পায়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজার দিকে। আকাশ বায়ানের কল রিসিভ করে ধমকে বলে, কি প্রবলেম কি তোমার? মরবা ভালো কথা, আমি কি বলেছি মরার আগে আমাকে জানিয়ে মরতে? বায়ান অবুঝ গলায় বলে। স্যার আমি তো নিজেই জানি না আমি মরবো। আকাশ একই সুরে বলে। জানো না কেন? বায়ান মাথা চুলকে বলে, সেটাও তো জানি না স্যার। আমার প্রাইভেট টাইমে আমাকে কল করে তুমি চরম বিরক্ত করছো, তোমার জন্য মারাত্মক শাস্তি রেডি করছি, দাঁড়াও। বায়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সরি স্যার, আর হবে না। আপনি বাথরুমে পুরোপুরি সেরে নিন, আমি আবার পরে কল করব। আকাশ হতবাক হয়ে দাঁত কিরমির করে বলে। কি বললে? আপনি তো বললেন প্রাইভেট। আকাশ রাগে ফোঁসফোঁস করতে করতে কড়া ধমক দেয়। বায়ানের হাত থেকে ফোন পড়তে পড়তে বেঁচে যায়। শাট আপ, আর একটা বাজে কথা বললে তোর পাশার ছাল তুলে ফেলবো একদম। দরজায় এই সন্ধ্যা এখনো দাঁড়ানো। আকাশ কিভাবে রেগে রেগে কথা বলতে দেখে মেয়েটা অবাক হয়। লাস্টে এসে এত জোরে ধমক শুনে বায়ানের সাথে সাথে সন্ধ্যা নিজেও ঝাঁকি দিয়ে ওঠে। সাথে আকাশের লাস্ট কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। দরজায় সন্ধ্যাকে দেখে আকাশ নিজেকে সামলে নেয়। এই বউটা তার আড়াল থেকে সব শুনে নেয় কেন? সে কী সব বলে ফেলে আর তা সন্ধ্যা মালতী সব শুনে নেয়, দেখে নেয়। কি জ্বালা! আকাশ কল হোল্ড করে সন্ধ্যার দিকে চেয়ে দুষ্টু হেসে বলে। মিষ্টি রিভিউর জন্য দাঁড়িয়েছো সন্ধ্যামালতী? সন্ধ্যা বিস্ময়ে চোখে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে। মিষ্টিটা অনেক ইয়ামি ছিল বউ। লজ্জায় সন্ধ্যার কান গরম হয়ে ওঠে। আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ায় না, এক দৌড় দেয়। সন্ধ্যাকে এভাবে দৌড়ে দিতে দেখে আকাশ শব্দ করে হেসে ফেলে। একটু পর নিজেকে সামলে ফোন কানে ধরে গম্ভীর গলায় বলে, বায়ান, তোমার গার্লফ্রেন্ড কবে ফিরবে গ্রাম থেকে? বায়ান অবাক হয়। তার স্যার সকালের এত খোঁজ নিচ্ছে কেন? হঠাৎ উত্তর দেয়, স্যার 2 দিন পর আসতে হয়। আচ্ছা, বগুড়ে যাওয়ার প্ল্যান আপাতত ক্যান্সেল। বায়ান আমতা আমতা করে বলে, স্যার সকাল কি কিছু করেছে? কিছু করলে ওর হয়ে আমি সরি স্যার, ও খুব ভালো। আর আমার কাছে কালো? বায়ান সাথে সাথে বলে। না স্যার, ও তো ফর্সা। আকাশ বিরক্ত হয়ে বলে, গাধা, কাজ কর। বলেই কল কেটে দেয়। রুমের এপাশ ওপাশ পায়চারি করতে শুরু করে আকাশ। সকাল আর তার মায়ের কথা ভাবতে রাগে চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাতে ফোন শক্ত করে ধরে, বাহাত মুঠো করে। শাস্তিকাকে বলে সন্ধ্যার সৎমা আর বোনকে বোঝাবে সে, তার বাবাকেও। এগুলোর সাথে যে যে কানেক্ট আছে সবগুলোর কড়াই গন্ডায় হিসাব নিবে সে। আকাশ সারাদিন বাড়িতেই ছিল। সন্ধ্যার পরপর কিছু কাজে বাইরে বেরিয়েছিল। 2 ঘন্টা পর বাড়ি ফেরে। গাড়ি গ্যারেজে রেখে গাড়ি থেকে নামলে আনিকাকে বাড়ির দিকে যেতে দেখে আকাশ আনিকার পাশে এসে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে বলে, রাব্বি কোথায়? একা এসেছিল নাকি? আনিকা উত্তর করে, হ্যাঁ। গত 2 দিন কোথায় হাওয়া হয়েছিলে? হাওয়া হব কেন, বাসায়ই ছিলাম, আসতে পারিনি একটি কারণে। আকাশ ভ্রু কুচকে বলে। কি এমন কারণ? বললামই তো, ইরা সৌম্যের বিয়ে। আনিকা মৃদুস্বরে বলে। অনামিকারও বিয়ে ছিল। কথাটা শুনে আকাশের পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। আকাশকে থেমে যেতে দেখে আনিকা আকাশের দিকে তাকায়। আকাশ অবাক হয়ে বলে, কি বললি? কাউকে বলিনি, শুধু ছেলে এসে বিয়ে করে গিয়েছে। আকাশ ঢোক গিলল। তার নিজেরই তো খারাপ লাগছে, তাহলে অরুণের কেমন লেগেছে? এই জন্যে অরুণ গতকাল ওভাবে চলে গেল। অরুণের অনেক মেসেজ সে পেয়েছে আজ সারাদিনে, কিন্তু সিন করেনি। ভীষণ খারাপ লাগছিল।
অরুণের কথাগুলোর ভার অনেক বেশি ছিল। আকাশ দ্রুত পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে অরুণের মেসেজ চেক করে। অনেক সরি, ভুল স্বীকার। মেসেজের উপর একটা মেসেজে চোখ আটকায় আকাশের। আমি সন্ধ্যাকে নিয়ে এভাবে বলতে চাইনি আকাশ। ওটার মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। মাথা ঠিক ছিল না আমার। অনামিকার ক্ষেত্রে তুই সবসময় আমায় বাধা দিতি বলে অনেক রাগ হয়েছিল, তাই ভুলভাল বলেছি। সরি রে। অনামিকার বিয়ে হয়ে গিয়েছে আকাশ। এটা শুনে আমি আর ওই দেশের মাটিতে পা রাখতে পারিনি। মেসেজটা পড়ে আকাশ থম মেরে দাঁড়িয়ে রইল। আনিকার দিকে তাকিয়ে বলে। তুই জোর করে ধরে বেঁধে বোনকে বিয়ে দিলি নাকি? আনিকার সাথে সাথে উত্তর দিল না। খারাপ লাগছে তার, অনামিকার জন্য নয়, অরুণের জন্য। তার ফোন তুলছে না। অরুণ কোথায় সেটাও জানেন। মৃদুস্বরে বলে। অনামিকা নিজের পছন্দেই বিয়ে করেছে। গত 8 মাস আগে থেকে ওর একটি ছেলের সাথে রিলেশন ছিল। আকাশ অবাক হয়ে বলে। 3 মাসে অরুণকে ভুলে গেল। এবছরের সব থেকে সেরা জোকস। আনিকা কিছু বলে না। আকাশ আবারও বলে। অরুণ নোট পিক নিয়ে অপরাধ করলে তোর বোন নোট পিক দিয়ে অপরাধ করেছে। অরুণ স্বভাবসুলভ মেয়েদের সাথে বেশি মিশত। উপর গার্লফ্রেন্ড বলে মুখে ফেনা তুলত, ভেতরে ছিল ফাঁকা। এইসব জেনে অনামিকার খারাপ লাগা নর্মাল। অরুণ নোট পিক ভাইরাল করার ভয় দেখে অনামিকাকে ওর কাছে রাখতে চেয়েছিল। হয়তো এটাই ওর অপরাধ, কিন্তু মজার ব্যাপার ও ভাইরাল করেনি, বরং অনামিকার সম্মান রাখতে পিকগুলো সে কবেই ডিলিট করেছে। আমি সাক্ষী। গত 11 মাস ওকে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে তো দূর, উল্টো অনামিকার জন্য অপেক্ষা করে গিয়েছে। বিয়ের খবর পেয়েও কষ্ট পেয়েছে, দেশ ছেড়েছে। আর তোর বোন কি করলো? আনিকার মাথা নিচু। সে নিজেও এসব কিছুই জানতো না। কি বলবে? আকাশ তাচ্ছিল্য কণ্ঠে বলে। একজনকে নোট পিক সেন্ড করে 3 মাসের মাথায় আরেকজনের গলায় চলে গেল। আসলে তোর বোন অরুণকে ভালোবাসতো না। যখনই বুঝলো অরুণ ওকে ভালোবাসে, তখন এই সুযোগ বুঝে অরুণের জীবন থেকে সরে পড়লো। কারণ সে বুঝে গেছে অরুণ আর যাই হোক তার পিকগুলো ভাইরাল করবে না। কিছু বলার নেই। তবে ভালো হয়েছে, তোর বোনের মতো 3rd ক্লাস মেয়ে আমার ফ্রেন্ডকে ডিজার্ভ করে না। শুধু তোর বোনকে আমার সামনে পড়তে নিষেধ করিস, নয়তো থপ্পরে একটা মাটিতে পড়বে না। শেষ কথাটা রেগে বলে আকাশ। এরপর বাড়ি দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে। ফ্রেন্ডটা কখনো পর হয় না, আর মা তো ডেকেছে। আনিকা চোখের কোণে জমা পানি মুছে না। একটু হাসলো আকাশের কথায়। আকাশ ভেবেছে অনামিকাকে এসব বলায় আনিকা তাকে ভুল বুঝবে, এজন্যে এমন কথা বলল। অতঃপর আকাশের পিছু পিছু এগিয়ে যায়। আকাশ বাড়ির ভিতর এসে আশেপাশে তাকালে সন্ধ্যাকে খুঁজলো না পেয়ে হতাশ হয়ে নিজের ঘরে চলে যায়। আনিকা আসমানি নওয়ানের সাথে কথা বলে। এরপর শিমু, ইরা, সন্ধ্যা আসলে তাদের সাথে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ঘরে এসে অরুণের মেসেজটা রিপ্লে করে। ভেবেছিলাম তোর আর অনামিকার মাঝে মানব অভিমান চলছে। তুই অপরাধ করছিস, অনামিকা শাস্তি দিচ্ছে। তুই মানতে না পারলেও অপেক্ষা কর। তাই উল্টোপাল্টা কিছু করতে বাধা দিতাম। যাই হোক, এসব বাদ। বাংলাদেশে আয়, ফর্সা মেয়ে বাদ। সন্ধ্যা মালতির মতো শ্যামা মেয়ে এনে দেব তোকে, অনেক খুশি হবি। অরুণের ফোন হাতেই ছিল। আকাশের রিপ্লে পেয়ে জানে পানি এসেছে তার। যা ভুলভাল বলে এসেছে নিশ্চিত ছিল বছরখানেক আকাশ তার সাথে কথা বলবে না। সেখানে একদিন পরে রিপ্লাই পেয়ে অরুণের চাঁদ হাতে পাওয়ার মতন ফিলিংস হলো। একটু হেসে রিপ্লাই দেয়। তুই চাইলে সন্ধ্যা মালতীকেই দিতে পারিস। তোর আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। দারুণ না আইডিয়াটা? অরুণের মেসেজটা পড়ে আকাশ রেগে মেগে হাতের ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলে। এসব মজা নেওয়া যায় না। কত বড় সাহস তার সন্ধ্যা মালতীকে নিয়ে আবার উল্টাপাল্টা বলে। দাঁত কিরমির করে বিড়বিড়িয়ে বলে। বেয়াদবের বাচ্চা অরুণ, তোকে ছাড়বো না আমি। একবার শুধু বাংলাদেশে আয়, বায়নের মতো তোর পাশারও সাল তুলবো আমি। কিছুক্ষণ পর রাগ কমে গেলে এগিয়ে গিয়ে ফোন তুলে দেখলো ফোনের অস্তিত্ব নেই। সন্ধ্যা ফেলেছিল তখন শুধু গ্লাস পেটেছিল, এবার শেষ, একদম গুঁড়ো। এর ব্যাটারিও বেঁকে গিয়েছে একদম। আকাশ হতাশ হলো। মনে মনে ভাবলো ফোন গিয়েছে তো কি হয়েছে, বউ তো ভালো আছে, এতেই শান্তি। গতকাল রাতে ইরাকে নিয়ে কিছু কথা বলার সময় 11 মাস পর উচ্চারণ করেছিল সৌম্য। ইরা অবাক হয়েছিল। সৌম্যকে জিজ্ঞাসা করলে সৌম্য কার্জন হলে না গিয়ে গত 11 মাসের সব ঘটনা ইরাকে বলে। শুধু ইরার বাবা মারা যাওয়ার ব্যাপারটা এখনো জানায়নি। সৌম্য অফিস থেকে ফিরেছে রাত 10টায়। আজ ফিরতে লেট হয়ে গেছে। গত 2 দিন ছুটি নিয়েছিল, আজ অফিস ছিল। দরজা খুলে দিয়েছে আসমানি নওয়ান। ইরাকে কোথাও দেখেনি সৌম্য, জিজ্ঞাসাও করেনি কাউকে। ঘরে এসে গোসল করে নেয়, ক্লান্ত লাগছে। পরনে কালো প্যান্ট, উদাম শরীর। বাসায় থাকা অবস্থায় ছোট থেকে লুঙ্গি পরার অভ্যাস, কিন্তু এ বাড়িতে একটা লুঙ্গিও নেই বলে সৌম্যর বিরক্ত লাগছে। ইরা ঘরে এসে সৌম্যকে দেখে বলে। কখন এসেছিস? সৌম্য ইরার দিকে তাকালো। ইরার পরনে 3 পিস দেখে ভালো লাগলো তার, কিন্তু ওড়না নেই। সব চুলগুলো অর্ধেক করে দুপাশে রেখেছে। সৌম্য মৃদুস্বরে বলে। এসে গোসল করলাম, তোর ওড়না কোথায়? ইরা এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে।
খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো খুলে পড়েছে। সৌম্য অবাক হয়ে বলে। মানে? ইরা অসহায় কণ্ঠে বলে। খুঁজে পাচ্ছি না, কোথায় হয়তো খুলে পড়েছে। এই বাড়িটা কোথায় আছে খুঁজতে হবে। তাছাড়া ওড়নাগুলো অনেক বড়, স্কার্ফ হলে। সৌম্য হতাশ চোখে চেয়ে রইল ইরার দিকে। ইরা সৌম্যর হাত ধরে বলে। তুই কি মন খারাপ করেছিস সৌম্য? সৌম্য কিছু বলল না। ইরার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। ব্যাপারটা ইরার বুকে চিনচিন করে ওঠে। অসহায় কণ্ঠে ডাকে। সৌম্য। সৌম্য ঘাড় বাঁকিয়ে টেবিলের উপর থেকে একটা কালো টিপের পাতা নিয়ে ইরার চোখের দিকে তাকায়। এইটুকুতে ইরার চোখের কোণে পানি জমেছে। সৌম্য কি বলবে বুঝলো না। ভেতর থেকে একটা টিপ বের করে ইরার কপালের মাঝ বরাবর টিপ পরিয়ে দেয়। সৌম্যর মনে হলো ফর্সা মুখে কপালের মাঝ বরাবর ছোট্ট একটা কালো টিপ ইরার সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। ইরার মুখের দিকে চেয়ে সৌম্য মৃদু হাসলো। এরপর টিপের পাতাটা ইরার হাতে দিয়ে তার দু হাতের আজলায় ইরার মুখ নিয়ে মৃদু স্বরে বলে। কাছের কেন? কিছু বলেছি আমি? ভেবেছিলাম তুই রাগ করে আর কথা বলবি না। সৌম্য ইরার দিকে চেয়ে রইল। ইরা আবারও বলে। তুই কি করে জানলি আমার কালো ছোট টিপ পছন্দ? আমি তো তোকে কখনো বলিনি। টিপের দোকান দেখলে তোর দৃষ্টি সবসময় এই কালো টিপের পাতে আটকে থাকতো। ইরা অবাক হয়ে বলে। কখন এত খেয়াল করতি আমায়? সৌম্য একটু হেসে বলে। সব সময়। ইরা মন খারাপ করে বলে। সর্বোচ্চ 10 টাকা দাম, তখন কিনে দিলি না কেন? সৌম্য দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়। ভীতু ছিলাম তাই। এখন শ্বাস হয়েছিস? সৌম্য ডান হাতের দু আঙ্গুলের সাহায্যে ইরা নাক টেনে বলে। আমি সাহসী হয়েছি কিনা জানি না, তবে তুই আমার বিয়ে করে ভীতু হয়েছিস, এটা শিওর। ইরা অবাক হয়ে বলে। কিভাবে? সৌম্য গম্ভীর গলায় বলে। আমি আসার আগে 3 পিস পরেছিস, সারাদিন তো নিজের পছন্দের পোশাক পরে ঘুরে বেরিয়েছিস। ইরা থতমত খেয়ে তাকায়। ধরা খেয়ে দৃষ্টি এলোমেলো হয়। সৌম্য মৃদু হেসে বলে। একদিনে কিছু করতে বলিনি আমি, ধীরে ধীরে শিখেছে বীরবতী, এত চাপ নিতে হবে না। ইরা আপ্লুত হলো। সৌম্য দু হাতে ইরার চুলগুলো সামনে থেকে সরিয়ে পিছনে নিয়ে গেল। ইরা লজ্জা পায় একটু, কিন্তু কিছু বলল না। সে যেমন পোশাকই পরুক, সামনে ওড়না স্কার্ফ বা চুল রাখে সবসময়। সৌম্য ইরার হলুদ ফর্সা গলায় দৃষ্টি রাখে। ডান হাত উঠিয়ে হাতের উল্টো পিঠে আলতো করে বুলায় আর নরম গলায় বলে। যে আমার গলা বড় ভালো লাগছে। ইরা দৃষ্টি নিচু। সৌম্য মৃদু স্বরে বলে। তাকা আমার দিকে। ইরা সৌম্যর কথা মেনে চোখ তুলে সৌম্যর দিকে তাকায়। সে ভেবেছিল সৌম্য তার মুখের দিকে তাকিয়ে আছে, তাই তাকাতেও তাকে বলছে। কিন্তু সৌম্যর দৃষ্টি দেখে ইরা কেঁপে ওঠে। সৌম্য দুষ্টু হেসে বলে। সুন্দর। ইরা দু হাতে সৌম্যকে আলতো হাতে ধাক্কা দিয়ে মেকি রাগ দেখিয়ে বলে। তুই দিন দিন অশুভ হয়ে যাচ্ছিস। সৌম্য যেভাবে ছিল সেভাবে দাঁড়িয়ে আছে, দৃষ্টিও এদিক ওদিক হয়নি। ইরা না পেরে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইরার হাত টেনে ধরে। ইরা সৌম্যর দিকে তাকায়। ভীষণ লজ্জা পায় সে। এক পর্যায়ে সৌম্যর দৃষ্টি থেকে বাঁচতে এগিয়ে এসে সৌম্যকে দু হাতে জাপটে ধরে। সৌম্য হাসলো। দু হাতে ইরাকে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু আঁকে। 11টার পর আকাশ তার ঘর থেকে বেরিয়ে নিচে নামে আশেপাশে তাকায়। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে চরম হতাশ হয়। সারাদিন বাড়ি থেকেও ঘর থেকে বের হয়েছিল কয়েকবার, কিন্তু একবারও সন্ধ্যার দেখা পায়নি। কি জ্বালা! বউকে একটা চুমু খেলেই বউ তার গুহায় লুকিয়ে পড়ে। সে কি তার বউটাকে চুমু খাবে না? এমন হলে তার জীবন চলবে কি করে? আকাশ হতাশ হয়ে সোফায় গিয়ে বসলো। মাকে ডাক দেওয়ার আগে আসমানি নোমান সাথে শিমুর মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আকাশ অসহায় কণ্ঠে বলে। মা, আমার বউ কোথায়? আকাশের কথার ধরনে আসমানি নোমান আর শিমুর মা হেসে ফেলল। শিমুর মা এগিয়ে এসে বলে। তোমার বউ তো রান্নাঘরে। আকাশ সাথে সাথে উঠে দাঁড়ায়, জিজ্ঞাসা করে। সত্যি বলছো তো খালা? আসমানি নোমান হেসে বলে। হ আব্বা, মিথ্যা কইব কা? আকাশ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে। রান্নাঘরে অনেক গরম, তোমরা এখানে বসে একটু ফ্যানের বাতাস খাও মা। আকাশের কথা শুনে দু বোন হাসলো। সন্ধ্যার সব কাজ শেষে দুটো বাটি ধুয়ে তাকের উপর রেখে উল্টো ঘোরার সাথে সাথেই আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরে সন্ধ্যা ভয় পেয়ে যায়, তবে আকাশ ধরেছে বুঝতে পেরে স্বস্তি পায়। সন্ধ্যার ওড়না গলার সাথে খোপা করা চুল আধখোলা হয়ে আছে। আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে। আমার শান্তি তুমি। সন্ধ্যা ডান হাত তুলে আকাশের পিঠে রাখে। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে রেখে সন্ধ্যার গালে পরপর 5টা চুমু খায়। এরপর সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার মুখ আগলে নিয়ে বলে। কোথায় ছিলে বউ? সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। সে আজ সারাদিন ইরা শিমুর সাথে ছিল। আনিকা এসেছিল, সেও অনেক কথা বলেছে। আনিকা চলে গেলে সন্ধ্যা রান্নাঘরে এসে রান্নার কাজে হেল্প করেছে। আকাশ অসহায় কণ্ঠে বললে। স্পেশাল মিষ্টির অভাবে আমার ডায়াবেটিক্স ধরবে সন্ধ্যামলতি, একটু বোঝো বউ, একটু বোঝো। সন্ধ্যা বিস্ময়ের চোখে তাকায়। আকাশের এসব অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেচারির মাথা ঘুরে। আকাশ একটু ঝুঁকে সন্ধ্যার ঠোঁটে টুক করে একটা শুকনো চুমু খায়। পর সন্ধ্যার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের পাশে
ডাইনিং টেবিলের এখানে এসে আকাশ একটা চেয়ার টেনে বসে, এরপর পাশের চেয়ার টেনে সন্ধ্যাকে টেনে বসায়। আসমানি, নওয়ান আর শিমুর মা সবার জন্য ভাত বেড়েছেন। ইরার মাও টেবিলে বসে পড়েছে। পাশে শিমুর মা, তার পাশে শিমু বসেছে। সৌম্য আর ইরা উপর থেকে নেমে আসে, দুজন পাশাপাশি বসে। টেবিলের মাথায় সৌম্য একটু ঘুরে ডান দিকে আকাশ, অর্থাৎ সৌম্যর একদম ডান পাশে বসেছে আকাশ। সৌম্যর বাঁ পাশে একটু ঘুরে ইরা বসেছে। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ খাওয়াতে ব্যস্ত হয়। ইরার মা আসমানি নওয়ানের উদ্দেশ্যে বলে, বসতাছি ভাবি, তোমরা খাও। তার দৃষ্টি আকাশের দিকে। প্রায় সবার দৃষ্টি আকাশের দিকে। আকাশ তার পাতের মাছ নিয়ে কাটা বেছে বেছে সন্ধ্যার পুরো প্লেটের চারিদিকে সাজিয়ে দিয়েছে, যেন সন্ধ্যা কোনো বাচ্চা। সন্ধ্যা খাওয়া বাদ দিয়ে তার প্লেটের দিকে হাঁ করে চেয়ে আছে। তার মনে হচ্ছে সে 5 বছরের বাচ্চা। সৌম্য ব্যাপারটা খেয়াল করে একটু হাসলো, অতঃপর বলে, বনু খেয়ে নে। সন্ধ্যা একটু নড়ে চড়ে বসে। আকাশ একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে, খাও বউ, মাছ বেশি দিয়েছি বলে এত লজ্জা পাচ্ছ? লজ্জা রেখে খাও, নয়তো আমি খাওয়ানো স্টার্ট করব। আর আমি খাওয়ালে কিন্তু হাত দিয়ে খাওয়াবো না, বলে রাখলাম। সন্ধ্যা দ্রুত ভাত মাখাতে ব্যস্ত হয়। আকাশ হাসলো, এরপর সোজা হয়ে বসে নিজে খাওয়ায় ব্যস্ত হয়। আসমানি নওয়ান এগিয়ে এসে আকাশের মাথায় হাত বুলায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে মৃদু হেসে মা তোমার মাছ দাও, বেশি দিচ্ছি। যাই হোক, মা আমার বহুদিন ছুটে। বলে। আসমানি নওয়ান আকাশের কান টেনে বলে, বেদ্যপ ছেলে, আমি আমার জান্নাতরে দেখে হিংসা করবো? আকাশ ভাবলেশীনভাবে ভাত খায়, যেন সে মহা সত্যি কথা বলেছে। আসমানি নওয়ান হাসলেন। তার ছেলেটা কত মাস পরে এভাবে হাসছে ভেবেই বুকটা প্রশান্তিতে ভরে যায় তার। এরপর এগিয়ে সে সৌম্যর পাশে দাঁড়ায়। সৌম্যকে জিজ্ঞাসা করেন, বাসার মালিককে নিষেধ করছো আব্বা? সৌম্য ছোট করে বলে, এখনো করিনি, আজ করব। আসমানি নওয়ান সৌম্যর মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি আমারে মা কইয়া ডাকো না কেন আব্বা? সৌম্য বিব্রত বোধ করে। সে মা ডাকতে চাইলেও হঠাৎ করে মা ডাক আসছে না। আকাশ পাশ থেকে বলে, তোমার ছোট ছেলে শরম পায় মা, শরম, কঠিন লজ্জা তার। সৌম্য বিরক্ত হয়ে বলে। তো কি আপনার মতো নির্লজ্জ হবো? আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে। মনে হচ্ছে লজ্জার গোডাউন আছে তার। সৌম্য চোখ ছোট করে বলে, অবশ্যই আছে, ঠিক যেমন আপনার কাছে নির্লজ্জতার গোডাউন আছে। আমি তোমার ভাই। সৌম্য ভাবলেশীনভাবে বলে। ও, মনে ছিল না। ওদিকে সকালে খাওয়া রেখে অবাক হয়ে আকাশ আর সৌম্যর দিকে চেয়ে আছে। এভাবে কোনো ছেলেদের ঝগড়া করতে দেখেনি বোধহয়। সন্ধ্যার ইরা সবচেয়ে বেশি অবাক। বিস্ময়ে দুজনেরই বা হাত মাথায় চলে গিয়েছে। আকাশ দাঁত কিরমির করে তাকায় সৌম্যর দিকে। কি বেয়াদব ভাবা যায়, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করছে। আকাশ রেগে বা হাতের কনিষ্ঠ আঙ্গুল সৌম্যর দিকে উঁচিয়ে বলে, তোমাকে তো আমি। মাঝখান থেকে আসমানি নওয়ান কপাল চাপড়ে বলেন, আরে তোমরা দুই ভাই মেয়েদের মতো এইভাবে ঝগড়া করতেছো কেন? আকাশ দাঁত কিরমির করে বলে, মা তোমার এই ছোট্ট ছেলে 1 নাম্বার ঝগড়াটে। আর আপনি ঝগড়ুটের গুরু, আমি কেবল আপনার শিষ্য মাত্র। শিমু খেতে খেতে মিটিমিটি হেসে গুনগুন করে গায়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। শিমুর গুনগুনিয়ে গাওয়া গান সবার কানে গিয়েছে। আকাশ আর সৌম্য দুজনে শিমুর দিকে রেগে তাকিয়েছে। শিমু আকাশ আর সৌম্যর দিকে তাকালে দুজনের সাথে চোখাচোখি হতে থতমত খেয়ে যায়। আকাশ বলে, কি বলেছিলি? একই সাথে সৌম্য বলে। কি খাচ্ছিলে? শিমু আমতা আমতা করে বলে, হঠাৎ মনে পড়ো তাই একটু। এক থাপড়ে গান ভুলে দেবো তোকে। শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। সন্ধ্যার ইরা মাথা নিচু করে মিটমিটিয়ে হাসছে। আকাশ সৌম্য দুজনাই ব্যাপারটা খেয়াল করে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, হাসছো কেন? একই সাথে সৌম্য ইরার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে। হাসতেস কেন? সন্ধ্যা ইরা দুজনাই থতমত খেয়ে থাকায় আকাশ সৌম্যর দিকে চেয়ে বলে, বারবার তুমি আমার কপি করছো কেন? সৌম্য অবাক হওয়ার ভান করে বলে, আপনার কপি করবো আমি? কপি করার মতো ভালো কিছু আছে আপনার মধ্যে? সৌম্যর কথা এবার সন্ধ্যা শব্দহীন তবে বেশ জোরে হাসে। ফলস্বরূপ মুখের খাবার নাকে উঠে যায়, সমানে কাশতে থাকে। আকাশ সৌম্যকে কিছু বলতে গিয়েও সন্ধ্যার অবস্থায় দ্রুত সন্ধ্যার দিকে ফিরে তাকায়, পানি এগিয়ে দেয় সন্ধ্যার দিকে। সৌম্য উঠতে গিয়েও আকাশকে পানি দিতে দেখে আর উঠল না। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, তোমাগো ঝগড়ার জন্য আমার জান্নাতের এমন হইল, আর একটা কথাও কইবা না কেউ। আকাশ সন্ধ্যাকে পানি খাইয়ে দিয়ে মৃদুস্বরে বলে, ঠিক হয়েছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সৌম্য মাথা নিচু করে খেতে শুরু করলো। ইরা মিটমিট করে হেসে সৌম্যর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, শিমুর গানটা সুন্দর ছিল বল। সৌম্য রেগে তাকায় ইরার দিকে। ইরা মেকি হেসে বলে, তুই অনেক কিউট। কথাটা আকাশ শুনতে পেয়ে ইরার দিকে তাকায়। ইরা আকাশকে তাকাতে দেখে আমতা আমতা করে বলে, আপনিও কিউট আকাশ ভাইয়া। সৌম্য রেগে জোরে ধমক দেয়। তুই কি খাবি?
সৌম্যর ধমকে সবাই সৌম্যর দিকে তাকায়। সৌম্য বিব্রত বোধ করলো। আকাশ সৌম্যর দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, এমন সারের মতো চেঁচেলে খাবেও কিভাবে? আপনাকে ওর কথা ভাবতে হবে না। আকাশ সৌম্যকে কিছু বলল না, ইরার দিকে চেয়ে বলে, ইরা, তুমি তো সন্ধ্যার বড় বোন। কতদিন পর দেখা হয়েছে তোমাদের। সন্ধ্যার সাথে এক রাত থাকা উচিত তোমার। সন্ধ্যা ভীষণ খুশি হবে তাহলে। সৌম্য কটমট দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। কি বেয়াদব দেখো, তার বউকে তার থেকে আলাদা রাখার কি টেকনিক বের করেছে। আকাশ সৌম্যর দিকে চেয়ে মনে মনে হাসলো। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, কি বউ, মামাতো বোন প্লাস ভাবির সাথে এক রাত থাকলে খুশি হবে তো, তাই না? সন্ধ্যা সৌম্যর দিকে তাকালে সৌম্য নিজেকে সামলে নেয়, মৃদু হেসে বলে। এর আজ তোর সাথে থাকবে বনু। সন্ধ্যা হাসলো, সৌম্য হাসলো। বনু হাসলে তার আর কি লাগে, কিন্তু বনুর হাসার জন্য তো তার বউকে চায়নি। এই আকাশ ভাইয়া কুবুদ্ধি দিল, বিরক্ত লাগছে। তাহলে আমি সন্ধ্যা আর শিমু আজ একসাথেই থাকবো। ইরার কথায় সবাই হাসলো। এরপর সবাই টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। আসমানি নওয়ান খেতে বসে পড়েছে। আকাশ সৌম্যর দিকে চেয়ে বলে। বেশি কষ্ট হচ্ছে? সৌম্য বিরক্ত হয়ে বলে। দেখুন, আকাশ মাঝখান থেকে বলে, তুমি আবার কি আমাকে দেখাতে চাও? আমি তোমার কিছু দেখতে বিন্দুমাত্র আগ্রহ নেই মিস্টার সম্বন্ধী। এইসব দেখে দেখে আমার বোন ইরার জন্য তুলে রাখো। সৌম্য আকাশের দিকে কটমট দৃষ্টিতে চেয়ে বলে। শালা। আকাশ তেজ দেখিয়ে বলে। কি বলে? বড় ভাইকে অসম্মান করছো? তোমার সাহস তো কম না। সৌম্য মেকি হেসে বলে, আপনাকে ডাকলাম একটা মাত্র শালা তো, তো এই নামে ডাকতেই বেশি ভালো লাগে আমার, বলছেন শালা। আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার সম্বন্ধী, নট শালা। সৌম্য ভাবলেশীনভাবে বলে। আমার সম্বন্ধে নাম পছন্দ নয়, শালা বেশি পছন্দ। আকাশ দাঁত কিরমির করে তাকায়। সৌম্য মনে মনে হাসে। আকাশ হঠাৎ শব্দ করে বলে। সৌম্য শালা? এতক্ষণ সবাই কথা বলায় ব্যস্ত থাকায় আকাশ আর সৌম্যর কথা সেভাবে শুনতে পায়নি। এবার আকাশ জোরে বলে সবাই শুনতে পেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ মৃদু হেসে বলে। শালার একটা আসলে মধুর ডাক, বললেই পরাণ জুড়িয়ে যায়। সম্বন্ধী নামটা কে আবিষ্কার করছে বলো তো? পুরো ফালতু একটা নাম। মধুর ডাক শালাটাকে অন্য নামে ডাকতে একদম ভালো লাগতেছে না। এরপর সৌম্যর প্লেটের দিকে ভাতের থালা সহ তরকারির বাটি এগিয়ে দিয়ে বলে। সৌম্য শালা, তুমি খাও, পেট ভরে খাও শালা। আর কিছু লাগবে তোমার শালা? সৌম্যর পাতের খাবার শেষ, মুখে খাবার আছে। আকাশের দিকে তাকিয়ে ভাত চিবোচ্ছে, যেন আকাশকে চিবোচ্ছে। আকাশ পাত্তা দিল না, তার খাবার শেষ। হাত ধোয়ার জন্য উঠে বেসিনের দিকে যায়। সবাই অবাক হয়ে চেয়ে আছে, মানে এদের কি করা উচিত? শালা আর ডাকবে বলে সম্বন্ধী সম্পর্কই অস্বীকার করছে। কপাল চাপড়ায় সকলে। সৌম্য উঠে গিয়ে আকাশের পিছনে দাঁড়ায়, অতঃপর বলে। আপনি আমার বোনকে আর 1 বছর পাবেন না। আকাশ হাত ধুয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সৌম্যর দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বলে। তোমার বোন কালকে আমার কাছে সুরসুর করে চলে আসবে, আমার চিন্তা বাদ দাও। একটু থেমে মনে মনে হেসে বলে। ইরাকে ছাড়া থাকতে বেশি কষ্ট হলে আমার রুমে আইসো, স্পেশাল তেল আছে, মালিশ করে দেবো। যতই হোক আমি আবার সবার বড় ভাই হিসেবে আমার ছোট ভাই বোনদের খুব আদর যত্ন করি। লাগবে তেল মালিশ তোমার? সৌম্য কটমট দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ পাত্তা দিল না। সৌম্যকে পাশ করে তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে। লাগলে চলে আইসো। সকলে আকাশের দিকে তাকায়। আসমানি নওয়ান ভ্রু কুচকে বলে। কি লাগবো আব্বা? আকাশ একটু হেসে বলে। তোমার ছোট ছেলে জানে মা। সৌম্য হাত ধুয়ে তার ঘরের দিকে বড় পা ফেলে যেতে যেতে রেগে বলে। আমি আর এই বাসায় থাকবোই না। সবাই একবার আকাশের দিকে তাকায় তো একবার সৌম্যর দিকে, আবারও কপাল চাপড়ায় সকলে। এদের নিয়ে আর পারা যাচ্ছে না। শিমু হেসে বলে। আকাশ ভাই আর সৌম্য ভাই আর ঝগড়া তো মেয়েদেরও হার মানাবে, সেই তো। শিমুর কথায় সবাই হাসলো। পেরিয়েছে 7 দিন। দুপুরের পরপর তখন আকাশের বুকে মেঘ জমতে শুরু করেছে। থেকে থেকে তীব্র বেগে বাতাস বইছে। সমুদ্রের পানিগুলো বাতাসের বেগে উথাল পাতাল হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে এসেছে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে, মন ভরে আনন্দ করছে। কেউ কেউ অতি উল্লাসে প্রাণ ভরে হাসছে। সমুদ্রের পানিতে নেমে মনের আনন্দে নিজেদের সুখ কুড়িয়ে নিচ্ছে। কিন্তু শান্তি নেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিন নওয়ানের মনে। তার জীবনের দুটো প্রাণ, একজন স্ত্রী, আরেকজন তার ছেলে। দুজনেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঘৃণা করে তাকে। ভুল করেও যদি কেউ তাকায় তবে সে তার স্ত্রী আর ছেলের চোখে তার জন্য শুধুমাত্র ঘৃণা দেখতে পায়, যা তার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। কোথাও গিয়ে শান্তি পায় না। আর নিজের বাড়িতে থাকলে তার দুটো প্রাণের ঘৃণা ভরা চাহনি দেখে মনে হয় সে এক জাহান্নামে পড়ছে। আসমানিকে সে প্রথম দেখে ভীষণ পছন্দ করেছিল।
এরপর বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে এনেছিল তার কাছে। কি শান্ত মেয়ে ছিল, সবসময় চোখ নামিয়ে কথা বলতো তার সাথে। এরপর সে আসমানি নওয়ানকে তার সাথে সহজ হতে শেখায়। তার বন্ধুত্বপূর্ণ আচরণে আসমানি নওয়ান সহজ হতে হতে তাকে শাসন পর্যন্ত করেছে। সাইফুদ্দিন নওয়ান স্ত্রীর ভালোবাসায় ভরা শাসন মাথা পেতে মেনে নিত। ভীষণ শান্তি পেত সে। এরপর তাদের ঘর আলো করে আসলো আকাশ। সেদিন আসমানি তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হইছি, আমার তো বিশ্বাসই হয় না। আমার ছেলেরে আমি আকাশের মতো উদার বানামো, ওর নাম আকাশ রাখি। সাইফুদ্দিন নওয়ান হেসেছিলেন, স্ত্রীর কপালে চুমু খেয়ে আবদার করেছিলেন, তবে সেই সম্বোধনে আমাকে একবারে ডেকো আসমানি। আসমানি নওয়ান স্বামীর আবদার মেনে হেসে ডেকেছিল। আকাশের আব্বা। সাইফুদ্দিন নওয়ান স্ত্রী সন্তানকে একসাথে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এরপর আকাশ ধীরে ধীরে বড় হলো। সাইফুদ্দিন নওয়ান নিজেই আকাশকে মায়ের নেওটা বানিয়েছিল। আকাশ তার মাকে ভালোবাসতো। সাইফুদ্দিন নওয়ান স্ত্রী ছেলের ভালোবাসা মুগ্ধ হয়ে দেখতেন। আকাশ মাঝে মাঝে রেগে তার মায়ের সাথে উঁচু গলায় কথা বললে তিনি আকাশকে সেখান থেকে সরিয়ে দিতেন। ভীষণ ভালোবাসে সাইফুদ্দিন নওয়ান তার স্ত্রীকে, কিন্তু সময় আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে। কথাগুলো ভেবে সাইফুদ্দিন নওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ পিছন থেকে একজন বলে ওঠে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সাইফুদ্দিন নওয়ান। নিজের নাম অপরিচিত কণ্ঠে, তাও আবার এরকম সম্বোধনে শুনে সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে উল্টো ঘুরে তাকায়। তিনজন পুলিশকে দেখে ভদ্রলোক অবাক হয়। কিছু বলার আগে একটু দূরে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। গলার মাঝে কথা আটকে যায়, বুকে চিনচিন ব্যথা করে ওঠে। আকাশ গম্ভীর মুখাভাবে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাঠিন্য। ধীরে ধীরে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। বাবার চোখে চোখ রাখে। সাইফুদ্দিন নওয়ান ছেলের চোখে চোখ মেলাতে পারেন নাই। ঘৃণা ভরা চোখ তার শান্তি কেড়ে নেয়। কিন্তু আজ আকাশের চোখ থেকে দৃষ্টি সরল না। কষ্ট হলেও চেয়ে রইল। এতটা অবাক বোধহয় আগে কখনো হয়নি। ঢোক গিলল বেশ কয়েকবার। বহু কষ্টে বলতে চাইল তুমি। মাঝখান থেকে আকাশ শক্ত গলায় বলে ওঠে। সাইফুদ্দিন নওয়ানের চোখ জোড়া ভরে উঠল। ছেলের এত তাচ্ছিল্য ভরা কথা বুকে কাটার ন্যায় বিঁধল। সে সত্যি উল্লাস করে। আকাশ তার বাবার জলে ভরা চোখ দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ঢোক গিলে বলে, দয়া করে সব মিথ্যা জল চোখে আনবে না। অমানুষের চোখের জল আজীবন মিথ্যা আর অভিনয়ের পারদর্শী হয়। সাইফুদ্দিন নওয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজের ছেলেকে চিনতে পারে না। বছর ঘুরে এলো, আজ যেন একটু বেশি অচেনা লাগছে আকাশকে। ভাঙা গলায় ডাকলো, আকাশ। আকাশ শুনল না বাবার ডাক। সম্পূর্ণ অগ্রাহ্য করে সাইফুদ্দিন নওয়ানের সামনে থেকে সরে দাঁড়ায়। এরপর পুলিশদের উদ্দেশ্যে বলে, অফিসার, নিয়ে যান ওনাকে। পুলিশ সাইফুদ্দিন নওয়ানের হাতে হাত করা পড়ায়। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে ছেলের পানে চেয়ে রইল। আকাশ উল্টো ঘুরে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি অজানায়। দুজন পুলিশ সাইফুদ্দিন নওয়ানের দুপাশে দাঁড়ায়। এরপর ভদ্রলোককে টেনে নিয়ে যেতে থাকে। সাইফুদ্দিন নওয়ান হাঁটলো, তবে একবারও সামনে তাকালো না। ঘাড় বাঁকিয়ে ছেলের পানে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশকে ডাকতে চাইল কয়েকবার, কিন্তু শক্তিতে কুলালো না। আকাশের দৃষ্টি ধোঁয়াশা সমুদ্রের পানে। পায়ের জুতো খুলে পানির দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে হাঁটু সমান পানিতে গিয়ে দাঁড়ায়। প্রায় 20 মিনিট একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো লাল। নিজেকে কেন যেন ভীষণ একা লাগছে, শূন্য লাগছে ভীষণ। বিদেশ থেকে ফেরার পর সে যখন প্রথম অফিসে জয়েন করলো, তার বাবা তাকে হাতে কলমে সব শিখিয়েছে। বিভিন্ন দেশে যাওয়া লাগলে আকাশকে খুব কম পাঠাতো। বলতো, আকাশ তুমি তোমার মায়ের কাছে থাকো, বাইরে আমি সামলে নিব। আকাশ মায়ের কাছে থাকতো। 4 বছরের জন্য আকাশ যখন পড়ার জন্য বিদেশে যায়, যাওয়ার আগে সাইফুদ্দিন নওয়ান বলেছিলেন, আকাশ তুমি তোমার মায়ের কাছে থাকলে আমি বেশি খুশি হব। আসমানি নওয়ান আকাশের বাবাকে চুপ করিয়ে ছেলেকে পড়াতে বিদেশে পাঠিয়েছিলেন। আকাশ সেদিন তার বাবার কাণ্ডে হেসেছিল। মানুষ ছেলে মেয়েকে নিজের দিকে টানে, কিন্তু তার বাবা সবসময় তাকে তার মায়ের আঁচলের তলায় থাকার জন্য ঠেলতো। সে বুঝতো তার বাবা তার মাকে ভীষণ ভালোবাসে। সে তার বাবার ছোট্ট প্রাণ, কিন্তু তার মনে প্রশ্ন জাগে, যারা নিরপরাধ নিরীহ নির্দোষ মানুষদের অমানুষের মতো মেরে ফেলে, তারা কি আদৌ ভালোবাসতে পারে? বাবা কি তাকে আর মাকে সত্যি ভালোবেসেছিল, নাকি অভিনয় করতে ভালো লাগতো বলে এমন করতো? আকাশের মনে আছে সে 6টি পোড়া লাশের মাঝে একটা বাচ্চার কয়লা পেয়েছিল। কি জানি সে কে ছিল, আকাশ তো চেনে না, কিন্তু ওই বাচ্চাটার কি দোষ ছিল? ওই বাচ্চাটার খুনিও তার বাবা। কথাগুলো ভেবে আকাশের দম আটকে আসে। হাঁটু সমান পানিতে হাঁটু গেড়ে বসে। মৃদু বাতাস আকাশের গা ছুঁয়ে যায়। বাতাসের তোড়ে সমুদ্রের পানিতে ঢেউয়ের মাত্রা বাড়ে। পানির ঢেউ একটু পরপর আকাশের কোমরে এসে ধাক্কা দেয়। তার দৃষ্টি বাতাসে দুলতে থাকা পানির দিকে। স্বচ্ছ পানিতে তার বাবার কিছুক্ষণ আগে জলে ভরা চোখ দুটো যেন ভাসলো। আকাশ ঢোক কিনল। ধীরে ধীরে চোখ জোড়া ঝাপসা হতে থাকে। দু হাতের মাঝে মুখ রেখে চোখ বুজে নেয়। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, বাবা।
আরও একদিন পেরিয়েছে। ঘন জঙ্গল, চারিদিকে শুনশান, নীরব নিস্তব্ধ। থেকে থেকে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। শুকনো পাতা মারিয়ে দৃঢ় পায়ে হেঁটে যাচ্ছে এক জোড়া পা। মুখে মাস্ক, ডান হাতে পিস্তল, বা হাতে ছুরি, চোখে মুখে কাঠিন্য। পিছন পিছন বায়ান ভীতু হয়ে ধীরে ধীরে হাঁটছে। একটু পরপর আশেপাশে তাকালে তার গা কাটা দিয়ে ওঠে, কিন্তু থেমে গেলে স্যার তাকে গুলি করে খুলিয়ে উঠিয়ে দিবে। হঠাৎই সামনে একটু আলোর দেখা পেয়ে বায়ান সামনে দৌড় দেয়, চেঁচিয়ে বলে, স্যার আলো পেয়েছি, আলো পেয়েছি। আর একটা বাজে বকলে আগে তোমার গলা কাটবো। বায়ান চুপসে যায়। আকাশের পা থেমে নেই। বায়ানও আকাশের পাশে হাঁটছে। আরো কিছু দূর গেলে বায়ানের কানে কারো গোঙানির আওয়াজ ভেসে আসে। বায়ান ঢোক গিলল, মিনমিন করে বলে, স্যার আপনি কি ভূত ধরার এক্সপেরিমেন্ট করতে এসেছেন? আকাশ থেমে যায়, রেগে তাকায় বায়ানের দিকে। একটু আট্টু অন্ধকারে আকাশের চোখ দুটো শুধু দেখা গেল। বায়ান ঢোক গিলে বলে, স্যার আমার মনে হচ্ছে ভূতের এক্সপেরিমেন্ট করতে এসে আপনাকেই ভূত ধরেছে। কথাটা বলতেই আকাশ বা হাতে ছুরি বায়ানের গলায় ঠাকায়। বায়ান চোখ বড় বড় করে তাকায়। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, মরার শখ জেগেছে, এই জন্য ফালতু কথা বন্ধ করছো না, তাই না? বায়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, না না স্যার, আর কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন স্যার। আকাশ বায়ানকে ছেড়ে আবারও হাঁটতে শুরু করে। পায়ের গতি বাড়িয়েছে। হঠাৎ দাঁড়িয়ে যায় আকাশ, সাথে বায়ানও দাঁড়ায়। এখানে একটা ছোট্ট লাইট জ্বালানো, আলো খুবই অল্প, কিন্তু সামনে দুটো গাছে দুজন মানুষ বাঁধা। বায়ান জিজ্ঞাসা করে, ওরা কারা স্যার? আকাশ বিরক্ত হয়ে বলে, তোমার শ্বশুর। বায়ান মাথা চুলকে বলে, আমি তো একটাও বিয়ে করলাম না, এর মধ্যে দুটো শ্বশুর হয়ে গেল। আকাশ রেগে তাকালে বায়ান চুপসে গিয়ে বলে, সরি স্যার, আপনি যখন বলেছেন তখন ওরা আমার শ্বশুরই হবে। আকাশ বায়ানের কথা কানে নিল না। লোক দুটোর হাত পা মুখ সব বাঁধা, শুধু চোখ খোলা, চোখে মুখে ভীতি। আকাশ ডান হাতের পিস্তল বা হাতে নিল, এরপর মুখ থেকে মাস্ক খুলে ফেলে দেয়। লোক দুটো আকাশের মুখ দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ডান হাতে ছুরি নিয়ে বা হাতে পিস্তল ধরে শক্ত করে কয়েকবার এপাশ ওপাশ ঘুরে ঘুরে হাঁটে। লোক দুটো ছটফট করে। আকাশ হাঁটতে হাঁটতে ঘাট চারিদিকে ঘোরায় কয়েকবার। এরপর হঠাৎই ঝড়ের বেগে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে। একটা লোকের পায়ের গিরার উপরে ছুরি কেড়ে দেয়। লোকটা বোধহয় গগন কাঁপানো চিৎকার দিয়েছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধুমাত্র শব্দ বের হলো। বায়ান ভীত চোখে চেয়ে আছে। আকাশ লোকটির পায়ে গেড়ে দেওয়া ছুরি সর্বশক্তি দিয়ে ঘোরায় কয়েকবার। লোকটা গলা কাটা মুরগি নিয়ে ছটফটাতে চাইলেও পারল না, বাধা থাকায়। আকাশ উঠে দাঁড়ায়। লোকটার পায়ে গেড়ে রাখা খাড়া ছুরির উপর আকাশ তার বাম পা রাখে। এরপর আকাশ লোকটার দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, তোমাদের যত নৃশংসভাবেই মানি না কেন, আমার মনের জ্বালা মিটবে না। কথাটা বলে লোকটার অপর পায়ে পরপর পুরো 6টি গুলি করে দেয়। কথাগুলো বলে বায়ান ঢোক গিলল। নিয়াজ চিন্তিত মুখে বায়ানের দিকে চেয়ে আছে। বায়ানের প্রেশার হাই হয়ে গিয়েছিল, এজন্য মূলত আকাশ তার কাছে বায়ানকে এনেছে কিছুক্ষণ আগে। নিয়াজ বুঝেছে বায়ান কিছু দেখে ভয় পেয়ে অবস্থা হয়েছে। আজ সন্ধ্যার পরপর আকাশ বায়ানকে নিয়ে কোথায় যেন গিয়েছিল, সেখানে গিয়ে আকাশ কাহিনী ঘটিয়েছে। বায়ানের বলা এটুকু শুনে নিয়াজ বিরক্ত হয়ে বলে, তোমার তো দেখছি হার্ট খুব দুর্বল, এতটুকুতেই হার্ট অ্যাটাক করতে নিছিলে। বায়ান ঢোক গিলে বলে, না স্যার, এইটুকু নয়, আরও আছে। আপনাকে তো আমি মাত্র ডেমো ক্লাসের কথা বললাম। নিয়াজ ভ্রু কুচকে বলে, তাহলে বাকিগুলো বলো। বায়ান ঢোক গিলে বলে, এসব বললে আমি সত্যিই হার্ট অ্যাটাক করব, আর বলতে পারবো না স্যার। নিয়াজ কিছু বলল না। বায়ান হঠাৎ বলে ওঠে, জানেন স্যার, আপনার বন্ধু ওই দুইটোর ভবিষ্যৎ কেটে ফেলেছে। কথাটা শুনে নিয়াজ কেসে ওঠে। অতঃপর বলে, আকাশ আমার বন্ধু নয়। বায়ান কিছু বলল না। এদের ভেতরকার খবর সে জানে, এত বছর থেকে দেখছে, বুঝবে না? কেউ মুখে স্বীকার করে না। রাত 12টার কাছাকাছি আকাশ দরজা ঠেলে কেবিনের ভিতর প্রবেশ করলে নিয়াজ তাকায়। বায়ান আকাশকে দেখে ঢোক গিলল। আকাশের গায়ে পাঞ্জাবিটার উপর পাতলা কাপড় জড়িয়েছে চাদরের মতো করে। এগিয়ে এসে বায়ানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, এখন কি অবস্থা তোমার? বায়ান ঢোক গিলে কথা বেরোচ্ছে না তার। আকাশ বায়ানকে চুপ দেখে ধমকে বলে, কি প্রবলেম তোমার? কথা বলছো না কেন? থাপ্পড় খেতে চাইছো? নিয়াজ উঠে দাঁড়িয়ে বলে, বাদ দাও, ও ভয় পাচ্ছে, হার্ট দুর্বল। কিন্তু তুমি নাকি সেই লোক দুটোর ভবিষ্যৎ কেটে নিয়েছো। আকাশ হাতের ব্যাগের ভিতর থেকে সাদা পাঞ্জাবি প্যান্ট বের করে বলে। হুম। নিয়াজ অবাক হয়ে বলে, লোক দুটোর ভবিষ্যৎ এইভাবে কেটে নিলে? আকাশ আবারও ছোট করে বলে। হুম। নিয়াজ আগের চেয়েও অবাক হয়ে বলে, কিভাবে করলে এই কাজ? আকাশ বিরক্ত চোখে তাকায়। বা হাতে ডান হাতের পাঞ্জাবির হাতা গোটাতে এগিয়ে আসে আর গম্ভীর গলায় বলে, এসো, তোমাকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিচ্ছি। নিয়াজ দ্রুত দুপা পিছিয়ে গিয়ে বলে, এই না, দূরে থাকো। বায়ান মুখ টিপে হাসে। আকাশ বিরক্ত হয়। পাঞ্জাবির উপর থেকে চাদর সরিয়ে নিলে রক্তে লাল রঞ্জিত পাঞ্জাবি উন্মুক্ত হয়নি। আজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ঢোক গিলে বলে, এসব কি আকাশ?
আকাশ কিছু বলে না, ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর পাঞ্জাবি প্যান্ট পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আকাশ। নিয়াজ থম মেরে দাঁড়িয়েছিল। আকাশকে দেখে আবারও জিজ্ঞাসা করে, তুমি ওই লোক দুটোর সাথে কি করেছো? আকাশের দুহাতের পাঞ্জাবির হাতা খুব সুন্দর করে কোনই পর্যন্ত গোটানো। এরপর নিয়াজের দিকে চেয়ে বাঁকা হেসে বলে, করলাম তো অনেক কিছুই, কোনটা রেখে কোনটা বলবো আগামীকাল ট্রেলার দেখতে পাবে, পরে কোনো সময় হলে গল্প করা যাবে। এটুকু বলে থামে আকাশ। এরপর বাইরে যেতে যেতে বলে, আমার কাপড়গুলো সরিয়ে ফেলো, নয়তো তুমি ফাঁসবে। নিয়াজ অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। অতঃপর বলে, অকাজ তুমি করলে আমি কেন ফাঁসবো? আকাশ কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে স্বাভাবিক গলায় বলে, কারণ আমি ফাঁসাবো। নিয়াজ বা খাড়া হয়ে চেয়ে রইল। মানে একে কি করা উচিত? সে সাহায্য করবে, আবার সেই ফাঁসবে? নিয়াজ কটমট দৃষ্টিতে চেয়ে রইল আকাশের প্রস্থানের দিকে। তবে তার আকাশকে সুবিধার লাগলো না। রাজনীতির ব্যাপারে একটু একটু ধারণা তার আছে, কিন্তু এই আকাশকে কেমন যেন একটু বেশি অদ্ভুত লাগছে। বুঝতে পারছে না ঠিক। বায়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বসে আছে। খুব ভালোই বুঝলো সে আকাশের বিয়ে হয়ে ফেসে গিয়েছে, আর নিয়াজ আকাশের শত্রুরূপী বন্ধু হয়ে ফেসেছে। ঘড়িতে সময় 12:30। আকাশ হসপিটাল থেকে ফিরেছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে শিমুর ঘরের দরজা ঠেলে ভিতরে উকি দিল। ঘর অন্ধকার, অবাক হলো না। সন্ধ্যা এখন লাইট অফ করে ঘুমায়। ওষুধ খেয়ে প্রায় 99% রিকভার করেছে সে। ঘরের লাইট অফ থাকলেও জিরো লাইট জ্বালানো, এজন্য ভেতরে স্পষ্ট দেখা গেল। শিমু বেডে ঘুমিয়ে থাকলেও সন্ধ্যা নেই। আকাশের ভ্রু কুঁচকে যায়। ঘরের ভেতর প্রবেশ করে বাথরুমের দরজা চেক করে দেখলো নেই। চিন্তিত হলো, তার সন্ধ্যা মালতী কোথায় গেল? বুক টিপ টিপ করছে। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল। দ্রুত পায়ে ব্যালকনিতে গিয়ে দেখলো সন্ধ্যা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। আকাশ এক সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে আকাশ ধরেছে, বুঝতে পেরে একটু নড়ল না। আকাশ সন্ধ্যার কাঁধে একটা চুমু খেয়ে বলে, ভয় পেয়ে দিছিলে সন্ধ্যা মালতী। সন্ধ্যা ঠক গিলল। আকাশ সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে জিজ্ঞাসা করে, ঘুমামনি কেন? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। হাতে তার ফোন ছিল। লিখলো, আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? আকাশ লেখাটা পড়ে একটু হাসলো। তার বউ তার জন্য চিন্তা করবে। ইস, এমন একটা দিনের জন্য সে কতদিন অপেক্ষা করেছে। আজ সে কাঙ্ক্ষিত দিন পেয়ে গিয়েছে। সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে ডাকে। বউ, সন্ধ্যা চোখ বুজে নেয়। আকাশ আবারও বলে, আমি যেখানে ছিলাম তুমি সেই জায়গাটা চিনো না সন্ধ্যা মালতী। সন্ধ্যা অবাক হয়। আকাশ কোথায় ছিল সে কিভাবে চিনবে? আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার দুগাল দু হাতের আজলায় নেয়। সন্ধ্যার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলে, এটা ঘরে ছিলাম, সেই ঘরের নামটাও তুমি জানো? সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়। ঘরের আবার নাম থাকে? সে তো কখনো শুনেনি। মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না। আকাশ হেসে ফেললো। সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশের আজগুবি কথা রেখে সে ফোনে টাইপ করে, আমি বকুল গাছ তলায় যেতে চাই, আপনি যাবেন? আকাশ অবাক হলো। সন্ধ্যাতে কিভাবে অফার করছে বিশ্বাসই হয় না তার। আকাশ মাথা নিচু করে আবারও একটু হাসলো। এরপর সন্ধ্যার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, তুমি ঘরের নাম জানো সন্ধ্যা মালতী? একটু ভেবে উত্তর দিও, আমি অপেক্ষা করব। আকাশ সন্ধ্যাকে নিয়ে বকুল গাছতলায় এসেছে। চারিদিকে তবে চাঁদের আলোয় চারপাশটা জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নিচু হয়ে শুকিয়ে যাওয়া বকুল ফুল কুড়ায়। বিকালবেলা আসলে তাজা ফুল পাওয়া যায়। সন্ধ্যার মনে ছিল না। এই রাতে ব্যালকনিতে এসে গাছটা দেখে অনেকগুলো মাস পর আবারও ফুল কুড়ানোর ইচ্ছে জাগলো। শুকনো ফুল, তাতে কি ইচ্ছে পূরণ হচ্ছে এই অনেক। আকাশ দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যার চুলগুলো মাটি ছুঁয়েছে। মেয়েটি কি মনোযোগ সহকারে ফুল কুড়াতে ব্যস্ত। আকাশের মনে পড়ল প্রায় 1 বছর আগের কথা। এক বিকেলে সন্ধ্যা এভাবেই ফুল কুড়াচ্ছিল, আর সে ব্যালকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। সেদিন তাদের মাঝে কত দূরত্ব ছিল, আজ তাদের মাঝে দূরত্ব কমেছে। আকাশ এগিয়ে গিয়ে দাঁড়ায় সন্ধ্যার পাশে। সন্ধ্যা দুহাত ভর্তি করে বকুল ফুল কুড়িয়েছে। আকাশ সন্ধ্যার পাশে মাটিতে বসলো। সন্ধ্যা আকাশকে খেয়াল করে আকাশের দিকে তাকায়। আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার কোলে বসালো। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ ডান হাতে 2 আঙ্গুল দিয়ে সন্ধ্যার কপালে একটা টোকা দিয়ে বলে, চোখ ছোট করো, দেখতে পেতির মতো লাগে। সন্ধ্যা চোখ পাকিয়ে তাকায়। আকাশ এসে তার বুকে ডান হাত রেখে একটু নাটকীয় ভঙ্গিতে বলে, হায় আল্লাহ, মারাত্মক ভয় পেলাম তো বউ। সন্ধ্যা আকাশের ভঙ্গিমায় না চাইতেও একটু হাসলো, সাথে সাথে আবার হাসি থামায়। নয়তো আকাশ এটা নিয়েও মজা করবে সে জানে। সন্ধ্যা 2 হাতের মুঠোয় থাকা ফুলগুলো আকাশ তার 1 হাতের মুঠোয় নিয়ে নেয়। সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়। আকাশ সন্ধ্যার মুখের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, বকুল ফুলের গল্প আরেকদিন শুনবো তোমায়, আজ এসব রাখো তো বউ। সন্ধ্যার মনে হলো আকাশের কণ্ঠ কেঁপেছে। সন্ধ্যা আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টিতে তার দৃষ্টি মিলিত হলে মেয়েটি থমকায়। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশের কোল থেকে উঠতে নিলে আকাশ 2 হাতে সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে।
ডান হাত সন্ধ্যার শাড়ির ভাঁজে রাখে। সন্ধ্যা দুহাতে আকাশের হাত চেপে ধরে শুকনো ঢোক গিলে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে মোহনীয় গলায় বলে, 100 হাত দূরত্ব কমিয়ে পাশে বসতেই নিজেই সর্বনাশ করলে। এবার তোমার মাঝে আমায় ভাসতেই হবে সন্ধ্যামলতি। এইটুকু বলেই সন্ধ্যার গলায় মুখ গুজে আকাশ। ডান হাতে সন্ধ্যার উন্মুক্ত পেটে আলতো করে হাত বোলায়, চোখ বুজে রেখে সন্ধ্যার গলায় নাক ঘষে অধৈর্য গলায় বলে, উফ, আর ওয়েট করা যাবে না। কনফার্ম বউ? সন্ধ্যা কেঁপে উঠে। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে রেখেছে। আকাশ সন্ধ্যাকে তার কোলে বা হাতের উপর হঠাৎই আধা শোয়া করে দেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। উঠতে নেয় তার আগে আকাশ তার মুখ এগিয়ে এগিয়ে সন্ধ্যার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সন্ধ্যার শরীর নেতিয়ে পড়ে, চোখ বুজে নেয়। আকাশ বা হাতের উপর ছেড়ে দেওয়া সন্ধ্যার শরীর তার বুকে টেনে নেয়। সন্ধ্যাকে ছাড়েনি। ডান হাতে সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে দেয়। দুহাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। সন্ধ্যা একটুখানি ছটফটালো ছাড়া পাওয়ার জন্য। আকাশ ছাড়ল। ওভাবে সন্ধ্যাকে নিয়ে শক্ত মাটিতে শুয়ে পড়ে। আকাশের হাতের বিচরণ এলোমেলো হয়। সন্ধ্যা আকাশের হাবভাব বুঝে ছটফট করে। এই লোক কি পাগল? কোথায় কি করে? সন্ধ্যার ছটফটানি বাড়লেও আকাশের হুঁশ নেই। এক পর্যায়ে সন্ধ্যা দুহাতে আকাশকে জোরে ধাক্কা দেয়। আকাশ একটু সরে যায় সন্ধ্যার উপর থেকে। সন্ধ্যা দ্রুত উঠতে নিলে আকাশ দুহাতে সন্ধ্যাকে শক্ত করে চেপে ধরে ধমকে ডাকে, সন্ধ্যামলতি। সন্ধ্যা কেঁপে উঠে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার গলায় দুটো চুমুকে নরম গলায় বলে, ডিস্টার্ব করো না বউ, রেগে যাচ্ছি আমি। কথাটা বলে আকাশ সন্ধ্যার গলা থেকে মুখ তুলে সন্ধ্যার মুখের উপর মুখ নিয়ে যায়। সন্ধ্যার দু চোখের পাতায় দুটো করে চুমু আঁকে। এরপর সন্ধ্যার পিঠের নিচে হাত দিয়ে সন্ধ্যাকে তার উপর উঠিয়ে নেয়। ডান হাত সন্ধ্যার ঘাড়ের পিছনে চুলের ভাঁজে রেখে আবারও নিজের বাসনা পূরণে ব্যস্ত হয়। সৌম্য আর ইরার ঘুম আসছিল না বলে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে আসছিল। ইরা সৌম্য দুজনে টুকটাক কথা বলছে। সময় যত পেরোয় সৌম্যর গলা আরও কাছ থেকে পায়। সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে উঠাতে চাইল, কিন্তু আকাশের শক্তির সাথে পারছে না। একসময় বেশ কসরত করে সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপায়। আকাশ বিরক্ত হয়। সন্ধ্যাকে আবারও টেনে নিতে চাইলে সন্ধ্যা হাত দিয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের ডান গালে থাপ্পড়ের মতো হয়ে যায়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা নিজেও বুঝতে পারেনি এমনটা হবে। মেয়েটা অসহায় চোখে তাকায়। আকাশের প্রচণ্ড রাগ হলো। চোয়াল শক্ত করে সন্ধ্যার দিকে তাকায়। আকাশের দৃষ্টিতে সন্ধ্যা ভয় পায় একটু। আকাশ সন্ধ্যার কোমর থেকে হাত সরিয়ে নিয়ে শক্ত হাতে সন্ধ্যাকে ঠেলে তার উপর থেকে সরিয়ে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে উঠে দাঁড়ায়। চোখে মুখে প্রচণ্ড রাগ। ইচ্ছে তো করছে সন্ধ্যার দুগালে দুটো থাপ্পড় লাগাতে। ডান হাত মুঠো পাকিয়ে চোখ বুজে নেয়। সন্ধ্যার শাড়ির আঁচল ঠিক করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। খারাপ লাগছে মেয়েটার, এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি। কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় মারেনি। কাছে ফোন নেই, থাকলে আকাশকে বলতো সে ইচ্ছে করে মারেনি। সন্ধ্যা বুঝেছে আকাশ রেগে গিয়েছে। একটু আগে তার দিকে ভীষণ রেগে তাকিয়েছিল। কি করবে বুঝতে পারছে না মেয়েটা। আকাশকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। অনেক দোনমন্য করে সন্ধ্যা ডান হাত এগিয়ে নিয়ে আকাশের হাত ধরলে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। চোখের পলকে এগিয়ে এসে সন্ধ্যার গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, বউ না তুমি আমার? কাছে আসতে পারবো না আমি? ইচ্ছে না থাকলে ভালোভাবে বলা যায় না? থাপ্পড় দিলে কেন? সন্ধ্যা ঢোক গিলে ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশের কণ্ঠ বেশ জোরে ছিল, যার ফলে সৌম্য আর ইরা দ্রুত পায়ের দিকে এগিয়ে আসে। আকাশ আর সন্ধ্যাকে এভাবে দেখে দুজনেই অবাক হয়। সৌম্য তার ফোনের ফ্ল্যাশ আকাশ আর সন্ধ্যার দিকে তাক করে অবাক হয়ে বলে, কি হয়েছে? সৌম্যর উপস্থিতি আকাশের রাগে যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। বোন থাপ্পড় মেরে দূরে সরায়, ভাই হেসে তাদের মধ্যে বা হাত ঢোকায়। আকাশ সন্ধ্যার গাল আগের চেয়েও শক্ত করে চেপে ধরে। সন্ধ্যা গালে ব্যথা পায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, কথা বলছো না কেন? বলো, কি প্রবলেম তোমার? সন্ধ্যা ভয় পেয়ে কেঁপে উঠে। আকাশ রেগে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সৌম্য এগিয়ে এসে বলে, আকাশ ভাইয়া, বোনকে ছাড়ুন, ও ব্যথা পাচ্ছে। আকাশ চোখ বুঝলো। রাগে মাথা ফেটে যাচ্ছে, আর পারছে না এদের নিয়ে। রাগ সাথে চরম বিরক্ত হয়ে সন্ধ্যার গাল ছেড়ে সন্ধ্যার কাঁধ ধরে এক প্রকার ধাক্কা দিয়ে সৌম্যর বুকে ঠেসে ধরে। সৌম্য, সন্ধ্যা, ইরা তিনজনে অবাক হয় আকাশের কাণ্ডে। বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ফিটার খাস তো তুই? থাক, বাহির করলে উঠে বসে থাক। আমার আশেপাশে আসলে মার একটা মাটিতে পড়বে না। কথাগুলো বলে আকাশ সন্ধ্যার কাজ ছেড়ে দেয়। এরপর সৌম্যর দিকে ভস্য করে দেওয়া চোখে চেয়ে বলে, তোমার প্রাণের বনুকে কোলে নাও, কোলে নিয়ে ফিটার খাওয়া বসে বসে। কথাগুলো বলেই আকাশ সন্ধ্যার দিকে একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যায়। রাগে শরীর রিরি করছে, মেজাজ আর চরম লেভেলের খারাপ হয়েছে। জাস্ট নিতে পারছে না এদের। এদিকে সৌম্য, ইরা, সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে আকাশের প্রস্থানের দিকে। সৌম্য নিজেকে সামলে সন্ধ্যাকে তার সামনে দাঁড় করিয়ে বলে, কি হচ্ছে বনু? তোকে বকলো কেন আকাশ ভাইয়া? আর এভাবেই বা কেন বললো? সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে ঢোক গিলল। কি বলবে সে? আকাশ তার কাছে আসতে চেয়েছিল বলে সে থাপ্পড় মেরেছে? এটা কিভাবে বলবে? পাশ থেকে ইরা বলে,
কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা, সৌম্য আর ইরার দিকে তাকায়, যারা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যর হাত থেকে ফোন নিয়ে টাইপ করে। কিছু না ভাইয়া, উনি আমার উপর রাগ করেছেন, আমি যাচ্ছি। এরপর সৌম্যর হাতে ফোন ধরিয়ে দিয়ে সন্ধ্যা দৌড় দেয় আকাশ যেদিকে গিয়েছে সেদিকে। সৌম্য, ইরা দৌড়ানো সন্ধ্যার দিকে তাকালো। এরপর একে অপরের মুখ চাচি করে দুজনেই হাসলো। সৌম্য স্বাভাবিক হয়ে বলে, আকাশ ভাইয়ের ব্যবহারটা মাঝে মাঝে বিরক্ত লাগে। এরকম ব্যবহার করার মানে হয়? সন্ধ্যা তো বললো আকাশ ভাইয়া রেগে গিয়েছে, বাদ দে ওদের মধ্যে ব্যাপার। একটু থেমে মৃদু হেসে বলে, সন্ধ্যা অনেক পাল্টে গিয়েছে, আকাশ ভাইয়াকে বুঝতে শিখেছে, ভালো লাগছে দেখে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরার হাত ধরে হাঁটতে হাঁটতে মৃদু স্বরে বলে, বোনকে অনেক ভালো থাকতে দেখার তৃষ্ণা আমার বহুদিনের। মা মারা যাওয়ার পর থেকে ও হাতে কোনো কয়েকদিন যে হেসেছে, স্মৃতির পাতা হাতড়ালে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ইরার মুখ মলিন হয়, বলে, তুই কতদিন হেসেছিস সৌম্য? সৌম্য একটু হেসে উত্তর দেয়, তুই এর বোনও যেদিন যেদিন হাসতি, মা মা তুই এর বোনও আমার প্রাণ। মা তো সে কবে রেখে গেল। তোরা কখনো আমার ছেড়ে যাস না। হয়তো এখন আমার অনেক আত্মীয় আছে, কিন্তু তুই আর বোনও ছাড়া আমার বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে ইরাবতী। ইরার চোখের কোণে পানি। গত 5 দিন আগে সৌম্য তার বাবার কবর দেখাতে নিয়ে গিয়েছিল তাকে। ইরা ভীষণ কেঁদেছিল সেদিন। এরপর আর কাঁদেনি, কিন্তু থেকে থেকে দম বন্ধ লাগে। সে বাবাকে ছাড়া কয়টা দিন থাকতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সন্ধ্যা, সৌম্য ছোট থেকে বাবা মা কাউকে পাশে পায়নি। কত কষ্ট করেছে এরা 2 ভাই বোন। ইরা তো নিজেই সাক্ষী এসবের। ইরা ভাঙা গলায় বলে, আমি তোকে কখনো ছেড়ে যাব না সৌম্য। সৌম্য বেশ অনেকক্ষণ চুপ থাকলো। বাগানের এক কোণায় দাঁড়িয়েছে, দৃষ্টি আকাশের পানে ধরা গলায় বলে, আমার আর বোনের ভাগ্যটা অতটা ভালো নয় ইরাবতী। দুঃখ আমাদের পিছু ছাড়ে না। সুখ দেখলে ভীষণ ভয় লাগে। মনে হয় এই বুঝি দুঃখ হাজির হলো। ইরা সৌম্যর বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। বন্ধ চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মনে মনে খুব করে আল্লাহকে বলল, আল্লাহ আমার সৌম্যকে আর দুঃখ দিও না। সন্ধ্যা পিছু পিছু দৌড়ে আসছে। আকাশ বুঝতে পেরেও দাঁড়ালো না, উল্টো পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশকে পায়ের গতি বাড়াতে দেখে সন্ধ্যার অসহায় লাগলো। সে তো ডাকতেও পারছে না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেয়েটা। সিঁড়ির মাথায় উঠে দেখলো আকাশ তার রুমে ঢুকছে। সন্ধ্যা আবারও দৌড় দিল। এক দৌড়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আকাশ দরজা লাগাতে নিলে সামনে সন্ধ্যাকে দেখে থেমে গেল। এলোমেলো সন্ধ্যাকে এক পলক দেখে সন্ধ্যার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা কেঁপে উঠে অসহায় চোখে তাকালো। আকাশের এত রাগ কেন মেয়েটা ভেবে পায় না। এগিয়ে গিয়ে বেশ কয়েকবার দরজা ধাক্কা দেয়, কিন্তু আকাশ দরজা খুলল না। সন্ধ্যা তো ডাকতে পারবে না, ভীষণ অসহায় লাগছে তার। আরও অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। সন্ধ্যা চোখের কোণে পানি জমলো। সে ইচ্ছে করে আকাশকে মারেনি, এটুকু বলতে পারলেও শান্তি পেত। আকাশ থেকে ভুল বুঝে কত রাগ দেখালো। সন্ধ্যা আবারও দরজা ধাক্কায় খুব করে ডাকতে চাইলো আকাশকে, কিন্তু গলার আওয়াজ তো বের হয় না। ভীষণ কান্না পাচ্ছে তার। সৌম্য, ইরা সন্ধ্যাকে আকাশের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে দেখে অবাক হয়। সৌম্য এগিয়ে এসে ডাকে, বোনু। ভাইয়ের ডাকে সন্ধ্যা কান্না গিলে নিল। মাথা নিচু করে সোজা হয়ে দাঁড়ালো। সৌম্য মৃদু স্বরে বলে, কি হচ্ছে বোনু? সন্ধ্যা মাথা তুলে না। ইরা ভ্রু কুচকে বলে, কি হয়েছে সৌম্য, বল আমাদের। সৌম্য আকাশের বন্ধ দরজার দিকে তাকালো। একবার বিরক্ত হলো। তার বন্ধু যদি অপরাধ করেও থাকে তাতে এমন করার কি আছে? অসহ্যকর লোক একটা। অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে কিছুটা আওয়াজ করে বলে, আকাশ ভাই তোকে বাইরে ডাকে দরজা আটকে দিয়েছে বোনু। তুই আমার সাথে চল, আর জীবন আকাশ ভাইয়ের আশেপাশে আসবি না। আয়। সৌম্য কথাটা বলার সাথে সাথে আকাশ দরজা খুলে দাঁড়ায়। সৌম্যর দিকে খেয়ে ফেলা চোখে তাকায়। সৌম্য ভ্রু কুচকে চেয়ে আছে। কথাটা জোরে বলেছে আকাশকে শোনানোর জন্যে। কান টেনেছে, মাথা বেরিয়েছে। তার বোনটা কষ্ট পাচ্ছে, আর এই লোক ঘরের দরজা আটকে আরামসে বসে আছে। ইরা মিটিমিটি হাসলো। সন্ধ্যা অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে সৌম্যর কলার ধরে দাঁত চেপে বলে, আমার বউয়ের কানে কুমন্ত্রণা দিচ্ছ? তোমার সাহস তো কম না? সৌম্য ভ্রু কুচকে বলে, বোনু কি বাইরে দাঁড় করে রেখেছেন, তো কি করব? আকাশ দাঁত কিরমির করে বলে, সব দোষ তোমার। আমার বউকে কিছু শেখাতে পারিনি, এখন এসেছো অনেক কুমন্ত্রণা দিতে। বলেও আমার বউকে উল্টাপাল্টা বলতে আসবে না। কথাটা বলে আকাশ সৌম্যকে কিছুটা ধাক্কা দেয়। সৌম্য এক পা পিছিয়ে যায়। বিরক্ত হয় আকাশের কাজে ও কথায়। আকাশ এক সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে টেনে ঘরের ভেতরে গিয়ে সৌম্যর মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। সৌম্য হতাশার নিঃশ্বাস ফেলে বন্ধ ঘরের দরজার দিকে চেয়ে রইল। ইরা সৌম্যর হাত ধরে টেনে তাদের ঘরের দিকে যেতে যেতে বলে, তুই ইচ্ছা করে আকাশ ভাইয়াকে রাগাস তাই না? সৌম্য একটু হাসলো, কিছু বলল না।
আকাশ তার ঘরে এসে সন্ধ্যার হাত ছেড়ে দেয়। সন্ধ্যার দিকে একবার তাকালো না। বড় বড় পা ফেলে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে থাকে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশের পরনে শুধু একটা সাদা প্যান্ট। ঘরে এসে হয়তো পাঞ্জাবি খুলেছে। ফর্সা পিঠ লাইটের আলোয় জ্বলজ্বল করছে। সন্ধ্যা আকাশকে আগে এভাবে দেখলেও খেয়াল করেনি, তবে আজ খেয়াল করছে। আকাশের গায়ের রং আর তার গায়ের রঙের মাঝে অনেক তফাৎ। কথাটা ভাবলেই সন্ধ্যার মন খারাপ হয়। গ্রামে থাকতে সবসময় শুনেছে ছেলেরা নিজেদের চেয়ে আরেকটু সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, আরেকটু ফর্সা মেয়ে বিয়ে করতে চায়। তার সৎমাও তাকে গায়ের রং নিয়ে অনেক কথা শোনাতো। ছেলেরা শ্যামলা হলে ফর্সা মেয়ে চায়, সেখানে আকাশ নিজেই কত ফর্সা আর সে চাপা রঙের। আকাশের কি এটা মেনে নিয়ে মন খারাপ হয়? আবার ভাবে আকাশ যে তাকে ভালোবাসে, কিন্তু আকাশ তাকে ভালোবাসলেও তার গায়ের রং নিয়ে আকাশের মন খারাপ হয় না তো? এটা কি সম্ভব নয়? হঠাৎ আকাশকে তার উপর এভাবে রাখতে দেখে মেয়েটার মাথায় উদ্ভট সব চিন্তা আসে। এসব ভেবে সন্ধ্যার আরও মন খারাপ হয়। আকাশ উল্টো হয়ে শুয়ে থাকলেও তার সামনে থেকে একটু ডান দিকে সরে একটা আয়না আছে, যেখানে সন্ধ্যাকে দেখা যাচ্ছে। আকাশ মাথা নিচু করে রাখা দাঁড়ানো সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যাকে একটু নড়তে না দেখে গম্ভীর স্বরে বলে, দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার ভাই কাছে। তোমার প্রেমের ভাই তোমাকে ডাকছে, যাও। এখানে কি তোমার? সন্ধ্যার মাথা এখনো নিচু। হঠাৎ আকাশের কথায় কেঁপে ওঠে। একটু নড়ে চড়ে দাঁড়াতেই আকাশ ধমকে বলে, এই ঘর থেকে এক পা বের হতো শুধু। তোমার পা দুটো কেটে এক পা তোমার ভাইয়ের হাতে ধরে দেবো, আর এক পা তোমার হাতে ধরে দেবো। যত সব বেয়াদব শালা বউ জুটেছে আমার কপালে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে। আকাশ চুপ হয়ে গেল। আয়নায় সৃষ্ট সন্ধ্যার দিকে চেয়ে আছে। যদিও এখন রাগ পড়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যার কাছে যায় না। ওই সময় থাপ্পড় ব্যাপারটা এখনো আকাশের ঠিক হজম হচ্ছে না। সন্ধ্যা আবারও মাথা নিচু করে নেয়। সেই ঘর থেকে বেরোলে আকাশ আরও রেগে যাবে, কিন্তু সেই ঘরে বের না হলে কোথায় থাকবে? এই ঘরে? কথাটা ভেবে সন্ধ্যা ঢোক গিলল। আকাশের সাথে অনেকটা স্বাভাবিক হলেও আকাশের সাথে কখনো থাকা হয়নি। সন্ধ্যা নিজেকে বোঝালো সে আকাশের সাথেই থাকবে। এমনিতে আকাশ রেগে গিয়েছে তার কাজে, এখন এখানে থাকতে না চাইলে আরও রেগে যাবে। তাছাড়া আকাশের বলা তখনকার বউ না তুমি আমার কাছে আসতে পারবো না আমি? এই কথাটি সন্ধ্যার মনে একটু নাড়া দিয়েছে, কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় দেয়নি। এটা কিভাবে বলবে সে? আকাশের দিকে তাকালে দেখলো আকাশ এখনো নড়চড়বিহীন শুয়ে আছে। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে আসে আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে চোখ বুজে নেয়। তার মাথায় যে কি চলে! সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে একটু ঝুঁকে আকাশকে দেখার চেষ্টা করে। আকাশের চোখ বন্ধ দেখে ভাবলো আকাশ ঘুমিয়ে পড়েছে। মেয়েটার মন খারাপ হলো। সে তো আকাশকে বলতেই পারলো না যে সে ইচ্ছে করে থাপ্পড় মারেনি। আকাশ বিছানার এক সাইডে শুয়েছে, অপর পাশে আকাশের ফোন দেখে ভাবলো সে ফোনে লিখে রেখে দিবে যে সে ইচ্ছে করে আকাশকে থাপ্পড় মারেনি। ভাবনা অনুযায়ী সন্ধ্যা বিছানার অপর পাশে যে আকাশের ফোন তুলে নিয়ে ফোনের আলো অন করার সাথে সাথে একটা ভিডিও অন হয়। ঠিক ভিডিও নয়, মনে হচ্ছে কেউ লাইভ করছে। সন্ধ্যার ভ্রু কুঁচকে যায়। ফেসবুকের নিউজ ফিড দেখে লাস্ট ফোন রাখা হয়েছিল বোধহয়, জন্য সন্ধ্যা ফোনের আলো অন করতে ভিডিও অন হয়। সাউন্ড একদম কমানো, তাই শোনা যাচ্ছে না। সন্ধ্যা সাউন্ড বাড়ালো না। ভিডিওতে দুটো লাশ শোয়ানো, দুটো লাশের উপর সাদা কাপড় টানা। সন্ধ্যা একটু ভয় পেয়ে ফোনের ব্যাক বাটনে চাপ দিতে গিয়েও দিল না। দুজন লোকের হাস্যোজ্জ্বল ছবি দেখানো হয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই লোক দুটোকে সে তো কখনো ভুলতে পারে না। মুহূর্তে মেয়েটার চোখ ভরে উঠল, শরীর কাঁপছে মৃদু। এরপর ভিডিওতে লাশগুলোর উপর থেকে কাপড় সরিয়ে দেয়। সন্ধ্যার মাথা ঘুরে ওঠে, ডান হাতে মুখ চেপে ধরে। এই মানুষ দুটোর কোনো অস্তিত্বই নেই। দুজনেরই চোখ দুটো একদম উপড়ে ফেলেছে, মাথা মুখ পুরো থেতলে দিয়েছে। পুরো শরীরের কোথাও কোনো অস্তিত্ব নেই। দু হাত পা একদম আলাদা করে কাটা, যে হাত পাগুলো এক একটা 4টে খণ্ড করেছে। পুরো শরীর ছুরি দিয়ে শুধু কেচেছে মনে হলো। সন্ধ্যার আর সহ্য হলো না। এত এত রক্তর সাথে এমন বিভৎস অবস্থা দেখে তার ভেতর উল্টে আসছে। হাত থেকে ফোন পড়ে যায়। এক পা বাড়ানোর আগেই গড়গড় করে বমি করে দেয়। আকাশ এতক্ষণ ভ্রু কুঁচকে সন্ধ্যাকে দেখছিল। সে বুঝতে পারছিল না সন্ধ্যা তার ফোনে কি দেখছে। হঠাৎ সন্ধ্যার হাত থেকে ফোন পড়ার সাথে সন্ধ্যাকে এভাবে বমি করতে দেখে আকাশ হতভম্ব হয়ে যায়। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত বেড থেকে নেমে সন্ধ্যার দুর্বল কম্পনরত শরীর আগলে নেয়। বাঁ হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে ডান হাতে সন্ধ্যার গালে হাত দিয়ে ভীত কণ্ঠে বলে, কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা ঝাপসা চোখে আকাশকে দেখে শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আকাশ ডান হাতে সন্ধ্যার মুখে লেগে থাকা বমি মুছে দিল। ভয়ে তার বুকটা কাঁপছে। কি হয়েছে তার সন্ধ্যা মালতীর? একটু আগেই তো ভালো ছিল। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গলা গাল চেক করলো, জ্বর নেই তো, তবে এভাবে বমি করলো কেন বুঝতে পারে না। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে কাঁপা কণ্ঠে বলে, সরি বউ, তোমার কিচ্ছু হবে না। এরপর সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড় করায়। বা হাতে সন্ধ্যাকে তার সাথে জড়িয়ে নিয়ে ঝর্ণা নিচে গিয়ে দাঁড়ায়। ডান হাত চালিয়ে দ্রুত ঝর্ণা ছেড়ে দেয়। সন্ধ্যা এতক্ষণ বুঝতে পারেনি আকাশ কি করতে চাইছে। উপর থেকে ঝপঝপ করে পানি পড়তে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়।
এত রাতে কেউ গোসল করে? সন্ধ্যা তার দুর্বল হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ দুহাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, শান্ত থাকো সন্ধ্যামালতী, মাথায় পানি দিলে তোমার ভালো লাগবে। সন্ধ্যা শান্ত হলো। যদিও এত রাতে শরীরে পানি পড়ে, হালকা ঠান্ডা লাগছে, কিন্তু এতক্ষণ মাথা কেমন ঝিম ধরেছিল। এখন মাথায় পানি পেয়ে ভালো লাগছে। তার মুখ ঠেকেছে আকাশের উন্মুক্ত বুকে, চোখ বুজে রেখেছে। আকাশ ভিজতে ভিজতে একবার অসহায় কণ্ঠে আওড়ায়, সরি বউ, আর বকবো না তোমায়। সন্ধ্যার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর আকাশ ঝর্ণা বন্ধ করে দেয়। সন্ধ্যার মাথায় একটা চুমু খাওয়ার পর জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে সন্ধ্যামালতী? সন্ধ্যা আকাশের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। আকাশ কিছু বলল না। কিছুক্ষণ আগে সন্ধ্যা একদম নেতিয়েছিল, কিন্তু এখন কিছুটা স্বাভাবিক লাগছে। আকাশ তবু আবারও জিজ্ঞাসা করে, খারাপ লাগছে সন্ধ্যামালতী? সন্ধ্যা আকাশের দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় তার খারাপ লাগছে না। আকাশ কিছু বলল না। ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। কাবার থেকে একটা শাড়ি নেয়, শাড়ি ভাজে, প্রয়োজনীয় সব রেখে ওয়াশরুমে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয়। সন্ধ্যা আকাশের হাতে একটা সাদা রঙের শাড়ি দেখে অবাক হলো। শাড়িটা নতুন লাগলো তার কাছে। সন্ধ্যা ভাবছিল সে এই ঘর থেকে তার ঘরে ভেজা গায়ে কিভাবে যাবে। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ তাড়া দিয়ে বলে, দ্রুত চেঞ্জ করে এসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। সন্ধ্যা আকাশের হাত থেকে শাড়ি নেয়। আকাশ সন্ধ্যাকে শাড়ি দিয়ে এসে মেঝে থেকে তার ফোন কুড়িয়ে নেয়। একটা ভিডিও অন হয়ে অফ হয়ে গেল। কিছুক্ষণ আগে লাইভটি শেষ করেছে। আকাশ স্কিপ করে ভিডিওটি দেখলো। মুখাভাবে কোনো অভিব্যক্তি নেই, তবে বুঝলো সন্ধ্যার এসব দেখে এই অবস্থা হয়েছে। ফোনটা বেডের উপর রেখে মেঝেতে ছিটিয়ে থাকা বমিগুলো পরিষ্কার করলো আকাশ। সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়েছে। আকাশ তার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা খুব গুছিয়ে শাড়িটা পরেছে, লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া। সন্ধ্যা আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে মাথা নিচু করে নেয়। আকাশ এগিয়ে এসে মৃদুস্বরে বলে, বসো সন্ধ্যামালতী, আমি 5 মিনিটে আসছি। এরপর আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা এগিয়ে গিয়ে বিছানার উপর বসে। আকাশ 5 মিনিট আগে সাবান নিয়ে বেরোয়। এগিয়ে এসে সন্ধ্যার ভেজা চুলগুলো তাওয়েল দিয়ে মুছতে লাগলো। সন্ধ্যা অবাক হলো হঠাৎ আকাশের থেকে এরকম যত্ন পেয়ে, তবে শান্ত থাকলো। আকাশ ভালোভাবে চুলের পানি মুছে দিল। এরপর বেডের উপর এক পা তুলে সন্ধ্যার সামনে বসে। তার ফোন নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের ফোন নিয়ে টাইপ করে, ওই লোকগুলোকে এভাবে কে মেরেছে আপনি জানেন? আকাশ লেখাটা পড়ে ভ্রু কুঁচকে বলে, আমার জানা কোথায় সন্ধ্যামালতী? সন্ধ্যা দুদিকে মাথা নাড়ালো। আসলে সামনে যে থাকে আমরা আমাদের কৌতূহল মেটাতে তাকেই প্রশ্ন করে থাকি। সন্ধ্যার ব্যাপারটি তেমনই হয়ে গিয়েছে। সন্ধ্যা আবারও টাইপ করতে নেয়। জানেন ওরা আমাকে। এটুকু লিখতেই আকাশ সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নেয়। বা হাত মুষ্টিবদ্ধ করা, চোখ মুখ শক্ত। সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ বুঝলো। কয়েকবার শ্বাস টেনে নিজেকে সামলায়। এরপর সন্ধ্যাকে টেনে তার দিকে একটু এগিয়ে আনে। ডান হাত সন্ধ্যার কালে রেখে মৃদুস্বরে বলে, এইসব নিয়ে আর ভাববে না, বুঝেছো সন্ধ্যামালতী? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ তার মুখটা একটু এগিয়ে নেয় সন্ধ্যার দিকে, কিন্তু মাঝে দূরত্ব থাকলো। নরম সুরে আবদার করে, আজ আমার সাথে থাকবে সন্ধ্যামালতী। সন্ধ্যা ঢোক গিলল, চোখ নামিয়ে নেয়। আকাশ অসহায় কণ্ঠে বলে, প্রমিস, কিছু করবো না, একদিন আমার পাশে থাকো বউ। সন্ধ্যা আবারও চোখ তুলে আকাশের দিকে তাকায়। বুক ধুক ধুক করছে মেয়েটার। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে আবারও নরম সুরে বলে, প্লিজ সন্ধ্যামালতী, তুমি না আমার শোনা বউ, থাকো না আমার কাছে। আকাশের নতুন নাম সাথে এত নরম সুরে বলায় সন্ধ্যার বুক ধুক ধুক বাড়ল। চোখ নামিয়ে নেয়। এরপর ঢোক গিলে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে থাকবে। আকাশ হাসলো। সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের হাত টেনে ধরলে আকাশ সন্ধ্যার দিকে তাকায়, জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।